কাজের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে মহুয়ার স্বামী তাকে 10 দিনের জন্য বাবার বাড়ি পাঠাচ্ছে। যদিও অফিসের জরুরি কাজে বাইরে যাবে বলে জানাচ্ছে, কিন্তু কথাটা সত্য নয়। শিউলির সঙ্গে বেশ কিছুদিন ধরে ইমাদের সম্পর্ক আন্দাজ করছে মহুয়া। শিউলির মুখেই শোনা সে খুব শীঘ্রই বিয়ে করছে। যেটা শোনা 2 দিনের মাথায় ইমাদের অফিসে জরুরি কাজ এসে জমা হয়েছে। সেই কাজের জন্য 10 দিন তাকে শহরের বাহিরে থাকতে হবে। এই কদিন মহুয়া তার বাবার বাড়ি থাকুক, এমনটা জানিয়ে ইমাদ আজ তাকে বাবার বাড়ি থাকতে নিয়ে এসেছে। এখান থেকেই রাতে ইমাদ চলে যাবে চট্টগ্রাম। কথাটা মহুয়ার মানতে কষ্ট হয়। সে বিশ্বাস করতে পারছে না। তার মনের মধ্যে এক প্রকার ঝড় বইছে। মন বারবার ইমাদকে ধিক্কার জানাচ্ছে। সে বলছে, ছি ইমাদ, শেষমেশ কাজের মেয়ে, তোমার রুচি এত জঘন্য। পরক্ষণে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেলার কষ্টটা এসে বুকের ভেতর ঝড় তুলছে। যন্ত্রণায় হৃদয়টা পুড়ে যাচ্ছে। এ অসহ্যকর এক অনুভূতি। রাগ দুঃখের সংমিশ্রণে মহুয়া বলে, এটা মিথ্যে হলেও পারত। এটা শুধুমাত্র আমার সন্দেহ হলেই হতো। মহুয়ার মনটা এটাই চাচ্ছিল, এটা শুধুমাত্র সন্দেহ হোক। কিন্তু না, তা হলো না। বরং সেই রাতেই দারোয়ান ফোন দিয়ে বলে, ইমাদ স্যার রাত 10টা অবধি এখানেই ছিল, হয়তো এখন বাহিরে গিয়েছেন, পরবর্তীতে ফিরে আসবেন। এতক্ষণ আপনার ঘরের ভেতরে শিউলি এবং ইমাদ স্যারের হাসাহাসির শব্দ পাওয়া গিয়েছে। দুজনে হয়তো খুব মজা করছিল। এটা শুনে মহুয়া আরো ভেঙে পড়ে। এবার তার বিশ্বাস হয়ে যায় ইমাদ এবং শিউলি কাল পরশুর মাঝে হয়তো বিয়ে করবে। এজন্যই তো যখন মহুয়া বাবার বাড়ি আসছিল, তখন সে বলেছিল, শিউলি তুইও আমার সঙ্গে চল। এখানে একা থেকে কি করবি? না ভাবি, আমি এখানেই থাকি। আপনি তো জানেন আমার অন্য কোথাও যেতে ভালো লাগে না, এখানেই ভালো লাগে। শিউলি জবাবটা দিয়ে থামতে না থামতে ইমাদ বলে, ও থাক, তুমি এতদিন পর বাড়ি যাচ্ছ, বাবা মায়ের সঙ্গে সময় কাটাও। সেখানে ও গিয়ে বাড়তি ঝামেলা কেন বাঁধাবে? তাছাড়া 10 দিন কেউ বাসায় না থাকলে ঘরটা অপরিষ্কার হয়ে যাবে। তোমার তো ধুলোতে সমস্যা হয়, ও এখানে থেকে প্রতিদিন না হয় সবটা পরিষ্কার করবে। মহুয়ার কথা বাড়াতে পারেনি, তাই একা আসতে হয়। এখন মহুয়া তার বাবার বাড়ি, আর শিউলি তারই ঘরে নিজের রাজত্ব করছে। এই বিষয়টা মহুয়া মানতে পারছে না। অন্যদিকে দারোয়ানের কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যাবে না, কারণ আজকের রাতটা থাকার পর সে চলে যাবে। ইমাদ তাকে ছুটি দিয়ে দিয়েছে। শুধু ছুটি হলো না শিউলির, তার তো যাবার কোনো জায়গা নেই। তাই ছুটি দিয়ে করবে কি? তার আসার হলে তো মহুয়ার সঙ্গে আসতে হতো, কিন্তু সেটাও তো সে করলো না। তাহলে ইমাদের সঙ্গে 10 দিন খুশিতে কিভাবে কাটাতো? মহুয়ার মাথায় এই কথাটা আসতে সে রাগে ফেটে পড়ল। আনমনে হিংস্র গলায় বলল, অন্যায় যে সহে সেও অপরাধী। আমি অপরাধী হতে চাই না ইমাদ। আমার এক আকাশ সমান ভালোবাসা তুমি পায়ে ঠেলে বড্ড বেশি অপরাধ করে ফেললে। আমাকে ঠকানো তোমার উচিত হয়নি, একদম উচিত হয়নি। মহুয়া এসব বিড়বিড় করছিল। কথাগুলো বলার সময় তার মুখের ভাবভঙ্গি বদলে যায়। সেখানে কষ্টের চেয়ে রাগটা বেশি ফুটে ওঠে, সেই সঙ্গে হিংসাও। একটা কাজের মেয়ে তার জায়গা নিচ্ছে, কষ্টটা এখানে বড্ড বেশি, একটু বেশি। অতীত দিনটি ছিল সোমবার। ইমাদ গ্রামের বাড়ি গিয়েছিল। সেখান থেকে সাথে করে একটি মেয়ে নিয়ে বাড়ি ফেরে। ইমাদের সঙ্গে 16 বছরের মেয়েটিকে দেখে মহুয়া কিছুটা চমকে যায়। কিছুটা সন্দেহ নিয়ে জানতে চায়, মেয়েটা কে? আমার দুঃসম্পর্কের বোন হয়। মা মেয়ের ছোট এক সংসার ছিল গ্রামে। মা মাসখানেক হলো মারা গিয়েছে, তাই বাবা আমাদের কাছে পাঠিয়ে দিল। তুমি একা কাজ করতে হিমশিম খেয়ে যাও, তাই তোমার সুবিধার জন্য নিয়ে আসা। ইমাদ পুরোটা বিষয় খুলে বলে ঘরের ভেতর চলে যায়। যাবার সময় শিউলিকে বলে, শিউলি, ভাবির সঙ্গে পরিচিত হয়ে নাও, সঙ্গে একটু তার কাজে সাহায্য করে নাও। শিউলি মাথা নাড়ায়। ইমাদ ঘরে গেলে মহুয়া বেশ খুঁটিয়ে শিউলিকে দেখতে থাকে। মুখটা বেশ চমৎকার, গায়ের গড়ন মহুয়ার চেয়ে সাদা, সঙ্গে বয়সটা যে কম। কিশোরী বয়সটা মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তোলে, মহুয়ারও তুলছে। তা তার মুখশ্রী জুড়ে ফুটে উঠছে। মহুয়া তাকে খুঁটিয়ে দেখে বলে, কাজের মেয়ে? শ্বশুরমশাই আমার জন্য কাজের মেয়ে পাঠিয়েছে? বেশ ভালো তো। কাজের মেয়ে কথাটি বিষের মতো মনে হলো শিউলির, কারণ সম্পর্কে সে ইমাদের চাচাতো বোন। না, দুঃসম্পর্কের নয়,
বরং ইমাদের বাবার আপন ভাইয়ের মেয়ে। ভাগ্যের নির্মম পরিহাসে আজ শিউলি তাদের বাসার কাজের মেয়ে। শিউলির বাবা খুব অল্প বয়সে মারা যান। তার মৃত্যুর পর তার মাকে ঠকিয়ে তার দাদি বেশিরভাগ সম্পদ তার চাচাকে দিয়ে দেন। অল্প জমির মাঝে একটি ঘর উঠিয়ে দেয় তার মাকে তার চাচা। সেটাই তাদের সম্পদ। অতঃপর প্রথম কয়েক মাস দাদি চাচার কাছ থেকে কিছু টাকা সংসার খরচ দিত। পরবর্তীতে শিউলির মাকে নিজের ভাত নিজেকে জোগাড় করতে বলা হয়েছে। সেই থেকে তার মা হাঁস মুরগি শাকসবজি লাগিয়ে কোনো রকম মেয়েকে নিয়ে পার করেছেন। এদিকে ইমাদের বাবা ১ কাঠা জমি বিক্রি করে শহরে ব্যবসা ধরেন। সেই ব্যবসায় বেশ সাফল্য পান। রাতারাতি ধনীদের কাতারে নাম লেখান। লোকমুখে তার বেশ প্রশংসা শোনা যায়। মানুষকে খুব সাহায্য করেন। তবে কখনো শিউলিদের সাহায্য করেননি। এরই মাঝে শিউলির মা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। সে বেশি দিন বাঁচবেন না বুঝতে পেরে শিউলির মাধ্যমে তার চাচাকে একবার ডেকে পাঠান। মরার আগে শিউলির মা ইমাদের বাবার হাত ধরে বলেন, আমার মেয়েটার আমি ছাড়া কেউ নেই। মরে গেল ও একা হয়ে যাবে। আপনি দায়িত্ব নিয়ে একটু ওর বিয়েটা দিয়েন। আমার মেয়েটা একটা ভালো সংসার পাক, এটাই চাওয়া। আপনি তো ওর চাচা, দয়া করে এই উপকারটা করবেন। ও দায়িত্বটা একটু নেন। তার চাচার হৃদয় বোধহয় গলে, অথবা মৃত্যু পথযাত্রীর আবদার ফেলতে পারেননি। সেজন্য কথা দেন শিউলির দায়িত্ব নিবেন। অবশেষে নিজের ছেলের বাড়ি কাজের মেয়ে হিসাবে পাঠিয়ে দিলেন। না, তিনি অবশ্য শিউলিকে বলেননি তাকে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। তবে মহুয়া প্রথম দিনই বুঝিয়ে দিয়েছে তাকে এ বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। এখানে মহুয়ার দোষ নেই। ইমা তার পরিচয়টা সেভাবেই দিয়েছে। নিজের এই ভাগ্যকে মেনে নেয় শিউলি। সে মহুয়ার সামনে দাঁড়িয়ে চুপচাপ তার কথা শুনছিল। মহুয়া তার বাড়িতে থাকার নিয়ম কানুন বলছিল। এক কথায় শিউলিকে তার কাজ বুঝিয়ে দিচ্ছিল। সে কঠিন গলায় বলে, আমি ধুলোবালি সহ্য করতে পারি না। সচিবায় রয়েছে এমন নয়, তবে কাছাকাছি। বাড়ির কোনো কোনায় এক ফোঁটা ধুলো যেন না জমতে দেখি। শিউলি শুধু মাথা নাড়ায়। মহুয়া আরো অনেকক্ষণ কাজ নিয়ে বলে। অবশেষে বলে, আজ প্রথম এলে, তাই ছাড় দিলাম। যাও, আজকের দিনটা বিশ্রাম নাও। মহুয়া শিউলিকে একটি ঘর দেখিয়ে দেয়। শিউলি চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে সেখানে যায়। পরের দিন থেকে শিউলির কাজ শুরু হয়। শিউলি খুব ভালোভাবে নিজের কাজ করছিল। তার কাজে মহুয়া খুশি হয়। এতদিনে একটু স্বস্তি পেল। এর আগে অবশ্য কাজের মেয়ে রাখছিল, কিন্তু টেকেনি। তার চুরি করার অভ্যাস ছিল। সেটার জন্য মহুয়া বাদ দিয়ে দিয়েছে। এখন শিউলিকে পেয়ে একটু ভালো হলো। শিউলির কাজও ভালো। প্রথম দিনই বুঝতে পারে মহুয়া। মনে মনে তার শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শ্বশুর এই বয়সে সব কোম্পানির দায়িত্ব ইমাদকে দিয়ে এখন গ্রামে স্ত্রীকে নিয়ে বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। তাই তারা আলাদা থাকছে। এটাও মহুয়ার জন্য ভালো। ইমাদের সঙ্গে ভালো সময় কাটানো যাচ্ছে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ইতিমধ্যে মহুয়া এবং শিউলির বেশ ভাব জমে যায়। শিউলির চমৎকার হাতের কাজ তাকে মুগ্ধ করে। বিশেষ করে তার রান্নার হাতটা দারুণ। এটার প্রশংসা ইমাদও করে। ইমাদ প্রায় সময় খেতে খেতে বলে, রান্নাটা বেশ ভালো হয়েছে। শিউলি, কাল একটু গরুর মাংস ভুনা ভুনা করিস তো। এভাবে প্রশংসা করার মাধ্যমে দুই একটা ইচ্ছা পোষণ করে। একদিন তো বলে, মাছ মাংস আর ভালো লাগছে না, একটু ভর্তা ভাত হলে ভালো হয়, সবজি হলে মন্দ হয় না। সেদিন কথা প্রসঙ্গে শিউলি বলে, দারোয়ান চাচা ভালো সবজি চিনে না, সবসময় শুকিয়ে যাওয়া শাক লটকানো সবজি নিয়ে আসে। মাছটা তো পেট পচা থাকে। এমন জিনিস ভালোভাবে রান্না করা যায়? তাহলে কাল থেকে বাজারের দায়িত্ব তুই নিয়ে নে। ইমাদের কথায় মহুয়া সম্মতি জানায়। ব্যাস, সেদিন থেকে শিউলের কাঁধে আরো একটি দায়িত্ব এসে জুড়ল। যেহেতু শিউলি শহরের কিছু চিনে না, তাই প্রথম কয়দিন দারোয়ান চাচার সঙ্গে বাজারটা চিনে নিতে পাঠানোর কথা বলে। যেমন ভাবনা তেমনই কাজ। অতঃপর ঘরের কাজের সঙ্গে বাহিরের কাজও যুক্ত হয়ে যায়। সবই ভালো চলছিল। শিউলির জীবনটা মন্দ লাগছিল না। কিন্তু প্রায় সময় ইমাদের বন্ধুর পরিবাররা বাড়িতে আসতো।
তাদের সবার সামনে মহুয়া সবসময় বলতো, ও শিউলি আমাদের বাড়ির কাজের মেয়ে। এই কথাটি শুনতে শিউলির ভালো লাগতো না। তার কিশোরী মন হৃদয় দিয়ে এই বাড়ির সদস্য হওয়ার জন্য লড়ে যাচ্ছে। মহুয়ার মন জয় করতে জান দিয়ে সব কাজ নিখুঁত করার চেষ্টা করছে। তার মায়ের সঙ্গে সব কাজই করতো শিউলি, তাই কাজে বেশ পারদর্শী। আরো পারদর্শী হওয়ার চেষ্টা করছে, শুধুমাত্র মহুয়ার মন জয় করতে। কিন্তু লাভ হচ্ছে না। মহুয়া তাকে বোন বা পরিবারের কোনো সদস্য ভাবতে পারছে না। তার সঙ্গে বোনের মতো আচরণ করলেও তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবার সময় কাজের মেয়ে বলে। কিন্তু অন্যের আশ্রয়ে থাকা মানুষের মন খারাপের মূল্য কি, এটা ভেবে শিউলি মন খারাপ নিমিষেই দূর করে ফেলে। তবুও হৃদয়ের কোণে কষ্টটা জমা হয়ে যায়। আজ শুক্রবার, মহুয়া তৈরি হতে ব্যস্ত। আজ তার এবং ইমাদের এক বন্ধুর বাড়ি দাওয়াত, সেজন্য তৈরি হচ্ছে তারা। ইমাদ একটি শার্ট বের করে মহুয়াকে দেখিয়ে জানতে চায়, এটা পরবো? পরো, মহুয়া খুশি মনে বলে। পরক্ষণে তার মুখটায় চিন্তার ভাঁজ পড়ে। এটা দেখে ইমাদ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, নরম গলায় বলে, তোমায় দেখে মনে হচ্ছে দুনিয়ার সব চিন্তা তোমার মাথায় কেউ দিয়ে গেছে। ঘটনা কি? আচ্ছা, আমরা যে শিউলিকে ঘরে রেখে যাব, ও আবার কিছু চুরি করে পালিয়ে যায় যদি? মহুয়া ঘরের কর্ত্রী, তাই তার এই চিন্তা হওয়া স্বাভাবিক। তার জন্য শিউলি তো শুধুমাত্র কাজের মেয়ে। তবে ইমাদ তো সত্যি জানে শিউলির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে তার বাবা চায় না এটা লোকে জানুক। তাদের স্ট্যাটাসের সঙ্গে এমন আত্মীয় যায় না। মানবিকতা দেখিয়ে তার দায়িত্ব নিয়েছে এই ঢের। তবুও সত্যি তো এটাই, শিউলি ইমাদের বোন। ইমাদ পুরোপুরি না চিনলেও শিউলি যথেষ্ট চিনে। তাই আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, শিউলি অমন মেয়ে নয়। তবুও মহুয়া তাও চিন্তা করছে। এটা দেখে তাকে ঘুরিয়ে তার কপালে চুমু খেয়ে ইমাদ বলে, দুনিয়ার সব সহজ, শুধু তোমায় একটু সহজ করে সবটা ভাবতে হবে। তবেই দেখবে সব সহজ এবং সুন্দর। একটু থেমে মজা করে বলে, হয়েছে, ধার করে চিন্তা নিয়ে আসতে হবে না মাথায়। এত সহজ নয় আমার বাসা থেকে চুরি করে পালানো, বুঝলে? শিউলি চা দিতে এসে দুজনার কথা শুনতে পায়। সে বেশ অপ্রস্তুত হয়ে যায়, তাই চা না দিয়ে চলে যায়। বাস্তবতা হিসাব করলে মহুয়া ভুল নয়, কিন্তু শিউলি কষ্ট পায়। সে তো তাদের আপন ভাবে। এভাবে এই বাড়িতে মাসখানেক কাটিয়ে দেয় শিউলি। এই তো মন খারাপ, পরক্ষণে মনকে কিছু একটা বুঝ দিয়ে ভালো করে ফেলে। শিউলি নিজেই নিজেকে বোঝায়, আমি তাদের স্থানে থাকলে হয়তো এই দয়াটুকু করতাম না। তারা তো বেশ করছে। আবার একটু থেমে বলে, তাছাড়া আমিও তো তারা এত উচ্চ পর্যায়ে রয়েছে বলেই আত্মীয় মানছি। তারা আমাদের মতো হলে হয়তো তাদের আপন হওয়ার স্বাদ জাগতো না। এভাবে নিজেই নিজেকে বোঝায় শিউলি। মাস ছয়ের মাঝে নিজেকে এই বাড়ির কাজের লোক হিসাবে মানিয়ে নেয়। এটাই তার পরিচয়। এই পরিচয়টা মেনে নেয় শিউলি। অবশ্য এতদিনে মহু এবং ইমাদের সে বেশ বিশ্বস্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে কিছুটা কাছের। হবে নাই বা কেন, বিনা পয়সায় কাজের মেয়ে পেয়েছে যে। শুধু থাকা খাওয়ার বিনিময়ে ঘরে যাবতীয় কাজ করিয়ে নেওয়া চারটিখানি কথা নয়। এমন মানুষ পেয়ে কে না আপন বানাবে। শিউলিও সবটা মানিয়ে নেয়। এদিকটায় রং ভালো হয়নি, এটা আবার করতে হবে। ওখানটায় ওই কালার নয়, লাল কালার হবে। বাড়িতে রং করা হচ্ছে। শিউলি দাঁড়িয়ে থেকে সবটা নজরে রাখছে, ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে। এই গুরুদায়িত্ব পালন করে নিজেকে একটু বাড়ির একজন লাগছে। মালকিন মালকিন ভাব চলে এসেছে। এই তো আরএফএলের চেয়ারে পায়ের উপর পা তুলে একের পর এক হুকুম দিয়ে যাচ্ছে রং মিস্ত্রিদের। করতে লাগবে না কেন? তবে তার এই হুকুম বেশিক্ষণ চলল না। রং মিস্ত্রির কাজে তিনজন ছিল, দুজন মধ্যবয়স্ক লোক, একজন যুবক লোক। সেই যুবকটি শিউলির আচরণে প্রচণ্ড বিরক্ত হয়। তাই আর সহ্য করতে না পেরে বলে, আপনি এত ভালো বুঝছেন, তবে আপনিই কাজটা করেন। আমরা চললাম। চললাম মানে? গুনে গুনে টাকা নিয়েছেন অগ্রিম, এখন কাজ ফেলে চললাম মানে? মগের মুল্লুক পেয়েছেন? শিউলি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কথাটা বলে। যুবক ছেলেটি অর্থাৎ রবি বিরক্তি নিয়ে বলে, আমরা আমাদের কাজে এত খবরদারি করা পছন্দ করিনি। সরি, এত ভুল ধরলে কাজ করা যাবে না, আমরা পারবো না। রবি কথাটি বলে বাকি দুজনকে বলে,
চাচা, অগ্রিম টাকা ফেরত দিয়ে চলো। রবি প্রচণ্ড রেগে গিয়েছে। সেই সঙ্গে শিউলি কিছুটা বাড়াবাড়ি করছে বুঝতে পেরে নিজেই নিজেকে বকে বলে, মাথা মোটা শিউলি, এটা কি করলি? এখন ভাইয়া ভাবি আসলে কি জবাব দিবি তুই, গাধি? শিউলি কিছুটা হকচকিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে রবিকে বলে, আচ্ছা আচ্ছা, আর বেশি কথা বলবো না। আপনারা কাজ করুন। না, আমরা কাজ করব না, কারণ আপনি আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছেন। রবির কথা শুনে শিউলি চোখ বড় করে তাকায়, কিছুটা বিস্ময় নিয়ে বলে, এর মাঝে দুর্ব্যবহার কই পেলেন? একটু কাজ দেখব না? একটু বেশি ভাব নিচ্ছেন মনে হয় না? রবির সঙ্গে থাকা দুজন, অর্থাৎ তার চাচারা বলে, এত ঝামেলা করার প্রয়োজন নেই, এবার আমরা কাজ করি, এরপর বেশি করলে না হয় বাদ দিব। রবি জবাব দেয় না। সে শিউলির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিউলি তার চাহনি দেখে কিছুটা ভয় পায়, দুষ্টু লোক ভেবে সন্দেহ করে। তখনই রবি তার আর একটু কাছে এসে আস্তে করে বলে, কাজের মেয়ের মালকিনের মতো ভাব নিতে মন চাইলে আমাদেরও ভাবটা বেশি দেখাতে হয়। মানে? শিউলি হতভম্ব হয়ে যায়। রবি মুচকি হাসি দিয়ে কাজে মন দেয়, আর কাজ করতে করতে বলে, ইমাদ ভাই আমার পরিচিত মানুষ, সেজন্য কাজটা ফেলে যাচ্ছি না। তবে অবশ্যই আমি তাকে নালিশ করব। তার বাড়ির একজন এভাবে আমাদের। শিউলি আর কিছু শুনতে পায় না। শোনার মতো অবস্থায় সে ছিল না। ইমাদ রবির পরিচিত কথাটা দ্বারা সে যা বোঝার বুঝে গিয়েছে। ইমাদ এবং মহু আজ বাড়ি নেই। সকালে যাবার সময় ইমাদ শিউলির হাতে টাকা দিয়ে বলে, রং মিস্ত্রি আজকে থেকে কাজ শুরু করবে। যেহেতু আমরা থাকবো না, তাই তুই অগ্রিম টাকাটা দিয়ে দিস, আর কাজটা বুঝিয়ে দিস। দোতলার কোন রুমে কোন রং করব তা তো জানিস, সবটা বুঝিয়ে বলিস। আচ্ছা। শিউলি সম্মতি জানিয়ে টাকাটা নেয়। ইমাদ এবং মহুয়া চলে যায়। সকাল 10টার দিকে রবির আসে। রবি চাচা আগ বাড়িয়ে শিউলিকে ঘরের একজন ভেবে নেয়। শিউলি এটা দেখে একটু কর্তি হওয়ার মজা নিতে বড্ড বেশি ভাবের সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, ইচ্ছে করে তাদের ভুল ধরছিল। এটা সে মজা করে করছিল। কিন্তু এখন রবি যদি ইমাদকে বিচার দিয়ে দেয়? আজ অবধি সেভাবে বকা খায়নি শিউলি। ইমাদ বা মহুয়া তাকে টুকটাক মাঝে সাঝে ভুল ধরিয়ে দিল, সেভাবে বকেনি। কারণ তার ভুলটা যে কম হয়। এখন এই ঘটনায় যদি রেগে যায় এবং খুব বকে, তাছাড়া তারা কি ভাববে? শিউলিকে লোভী ভাববে? সে এবারের মালকিন হওয়ার স্বপ্ন দেখে, এমনটা ভাবতে পারে। এমন হলে শিউলির জন্য বিষয়টা খুবই জঘন্য হবে। এজন্য শিউলি ভয় পেয়ে যায়। রবি শিউলির ভয়টা বুঝতে পারে। সে আর চোখে শিউলিকে দেখছিল। সে শিউলির ভয় দেখে মনে মনে বেশ মজাই নেয়। সকালে রবির ইমাদের সঙ্গে ফোনে কথা হয়। ইমা তখনই জানিয়ে দিয়েছিল, আমরা বাড়ি থাকবো না, আমাদের বাড়ির কাজের মেয়েটি থাকবে। তার থেকে সব বুঝে নিও। রবি সারাদিন বেশ মজা নিয়ে কাজ করে। শিউলি বেশ কিছুক্ষণ পর পর তার কাছে এসে আবার চলে যায়। সে যে কিছু একটা বলার চেষ্টা করছে, সেটা রবি বুঝতে পারছে। তাছাড়া শিউলি তাকে কি বলার চেষ্টা করছে তাও জানে। শিউলির ভয়টা বেশ মজা নিয়ে উপভোগ করছে। অতঃপর শিউলি কিছুটা সময় নিচতলায় থেকে আবার দোতলায় আসে। রবি এবার আর চোখে তাকে দেখে বলে, এই নিয়ে 15 বার? হ্যাঁ? শিউলি বুঝতে না পেরে জিজ্ঞেস করে। রবি মুচকি হাসি দিয়ে বলে, আপনি এই নিয়ে 15 বার দোতলা নিচতলা করলেন। আপনাকে দেখে তো এত মোটা মনে হয় না। তাহলে অকারণে এত হাঁটাহাঁটি করছেন কেন? পেটের মধ্যে কৃমি নাচানাচি করছে নাকি? এটা না হলে তো এত উপর নিচ করার কথা নয়। আপনি আমার সঙ্গে মজা করছেন? শিউলি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে। রবি তার কাছে মনোযোগী হয়। শিউলির কথা শুনছে না এমন একটা ভাব ধরে কাজ করছে। শিউলি বেশ বিরক্ত হয়। পরক্ষণে নিজেকে সামলে শিউলি বলে, একটা কথা বলবো? আমাকে বলছেন? রবি কিছুটা ভাব নিয়ে বলে। শিউলি আবার কিছুটা রেগেই বলে, এখানে যেহেতু আপনি আছেন, সেহেতু আমি আপনাকেই বলছি। আচ্ছা বলেন। তবে হ্যাঁ, একটা কথা আর বেশি বলা যাবে না। রবি শিউলির সঙ্গে মজা নিচ্ছে। বোকা শিউলি বুঝতে পারছে না।
তাই বলে, একটা কথা বলার কথা বলেছি বলে একটাই বলবো, আর বলা যাবে না? এটা কেমন কথা? রবি জবাব দেয় না। সে চিন্তিত শিউলিকে আর চোখে দেখে। এই জবাব না দেওয়াটাও এক প্রকার মজা তার জন্য। সে কাজটি করে বেশ ভালো বোধ করছে। রবির জবাব না পেয়ে শিউলি হতাশ হয়। হতাশ গলায় বলে, আপনি সত্যি ভাইয়ার কাছে বিচার দিবেন? হ্যাঁ। আপনি আমাদের সঙ্গে বেয়াদবি করেছেন, তাই বিচার তো দিতেই হবে। রবি কাজের ফাঁকে কথাটা বলে আবার কাজে মন দেয়। শিউলি ভীষণ ভয় পায়, তার নামে বিচার গেলে বিষয়টা ভালো দেখাবে না। তাই কিছুটা নরম গলায় বলে, ক্ষমা করা যায় না? না, আজ ক্ষমা করলে পেয়ে বসবেন, কাল আবার একই ঘটনা ঘটাবেন, সেজন্য মাফ করা যাবে না। কথাটি বলে রবি এক পলক সরাসরি শিউলির দিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে বলে, কাজের মাঝে বিরক্ত করা পছন্দ নয়, তাই কেউ বিরক্ত না করলে খুশি হব। এটা বলে রবি আবার মন দিয়ে কাজ করছে। শিউলি আরো কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক সাহস করে আস্তে করে বলে, এবার মাফ করে দেন, ভাইয়া জানতে পারলে সমস্যা হয়ে যাবে। রবি কথাটা না শোনার ভান ধরে কাজ করে। সে কাজের ফাঁকে গলা ছেড়ে গান ধরে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই, পুঁটি মাছও দিয়া, ওরে মাছের লোভে বোকা বগা, পরে উড়াল দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। গানটি যে শিউলিকে উদ্দেশ্য করে গাওয়া হচ্ছে সেটা বুঝতে বাকি নেই শিউলির। সেজন্য কিছুটা রাগ নিয়ে চলে যায়। রবি তার যাবার পানে তাকিয়ে কিছুটা উচ্চ শব্দে বলে, ফান্দে পড়িয়া বোকা বগা কান্দে রে। রবিদের কাজ শেষ হবার আগে ইমাদরা চলে আসে। রবি বাড়ি যাবার আগে ইমাদের সঙ্গে কাজ বিষয়ে কিছু কথা বলে। শিউলি ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে। তার মনে হচ্ছে রবি তার ব্যাপারে বিচার দিচ্ছে। রবি কথা বলার ফাঁকে দরজার বাহিরে শিউলিকে দেখতে পায়। অতঃপর দুজনার চোখাচোখি হয়। রবি শিউলিকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, ভাইয়া, আজ সকালের মতো ঘটনা না ঘটলে খুশি হব। মানে? সকালে কি ঘটেছে? ইমাদ বুঝতে না পেরে জানতে চায়। শিউলির আত্মা শুকিয়ে যাচ্ছে। রবি এখন তার কথা বলতে যাচ্ছে বুঝতে পেরে সে কান ধরে ইশারায় বলে, না, একটু দয়া করুন। রবি শিউলির কাণ্ড দেখে মনে মনে বেশ মজা পাচ্ছে। এদিকে ইমাদ রবির জবাবের আশায় বসে রয়েছে। রবি প্রসঙ্গ বদলাতে শিউলিকে বলে, আপনি কিছু বলবেন? রবির কথা শুনে ইমাদ দরজার দিকে তাকায়। শিউলি হকচকিয়ে যায়। দ্রুত কান থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ইমাদ শিউলিকে দেখে অবাক হয়। বিস্ময় নিয়ে জানতে চায়, তুই দরজার কাছে কি করছিস শিউলি? না মানে ভাইয়া, আমি আসলে। শিউলির আমতা আমতা করা দেখে ইমাদ কিছুটা বিরক্ত হয়ে বলে, কি? আপনি তো এই সময় চা খান, তো চা বানিয়ে নিয়ে আসবো সেটা জানার জন্য এসেছি। আচ্ছা, হ্যাঁ নিয়ে আয়। ইমাদ স্বাভাবিকভাবে কথাটি বলে। শিউলি চলে যায়। যদিও সে যেতে চায়নি, তাকে না চাইতেও চলে যেতে হয়। শিউলি রান্নাঘরে এসে মনে মনে রবিকে বকছিল। সে মনে মনে বলে, লোকটার একটু বেশিই ভাব। এই সামান্য বিষয়ে বিচার দেওয়া লাগে। এত করে বললাম তাও শুনল না। যা হওয়ার হোক, আর ওই লোকটাকে কিছু বলবো না। ভাইয়া জানতে চাইলে অপরাধ স্বীকার করে মাফ চেয়ে নিব। ওই লোককে এত তেল দেওয়ার দরকার নেই। একটু ভয় পেয়েছে বলে শালায় ভাব ধরল। তোর ভাব নিয়ে তুই থাক, তুই বিচার দিলে আমার কচু হবে। এভাবে একা একা কথা বলে যাচ্ছিল। সেই সময় মহুয়া রান্নাঘরে আসে। শিউলির হাতে লবণের বয়ম দেখে কিছুটা অবাক হয়ে বলে, কি করছো শিউলি? এই তো চা বানাচ্ছি। মহুয়ার কথায় ভাবনা থেকে বের হয়ে শিউলি জবাব দেয়। মহুয়া অবাক গলায় বলে, লবণ দিয়ে? হ্যাঁ। শিউলি মুহূর্তে হকচকিয়ে যায়। তার হাতে লবণের বয়ম দেখে সেটা দ্রুত হাত থেকে সরাতে গিয়ে ফেলেই দেয়। মহুয়া এসব দেখে বলে, কোনো সমস্যা? শরীর খারাপ? শিউলি কোনোভাবে বিষয়টি সামলে নেয়। মহুয়া কিছুটা বিরক্ত হয়ে চলে যায়। শিউলি দ্রুত নিজেকে সামলে চা বানিয়ে ফেলে। শিউলি ইমাদের জন্য চা নিয়ে আসে। ইতিমধ্যে রবিরা চলে গিয়েছে। শিউলি চায়ের কাপ এগিয়ে দিয়ে মাফ চাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তার প্রয়োজন পড়ে না। ইমাদ চায়ে চুমুক দিয়ে বলে, ভালো হয়েছে। ইমাদ বেশ স্বাভাবিক।
অন্যদিনের মতোই কথা বলছে, যার মাধ্যমে শিউলি বুঝতে পারে রবি কিছু বলেনি। অথচ এতক্ষণ অবধি শিউলি এটা নিয়ে কতই না ভয় ছিল। লোকটা তার ভয় নিয়ে মজা নিল, এমনটাই তো মনে হয়। শিউলির এবার রবির উপর মারাত্মক রাগ হয়। পরক্ষণে রাগটা পড়ে যায়। সে তার নামে বিচার দেয়নি, এটা তো ভালো। শিউলির জন্য ভালো হলো, খুব ভালো। তাই রাগটা ঝেড়ে ফেলে শিউলি। শিউলিকে ভাবনায় মগ্ন দেখে ইমাদ বলে, কি ভাবছিস? কিছু না। শিউলি ভাবনা থেকে বের হয়ে ম্লান হেসে জবাব দেয়। ইমাদ কিছু মনে না নিয়ে বলে, আমাদের বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো শিউলি? না তো। হঠাৎ এ প্রশ্ন? শিউলির কথার জবাবে ইমাদ বেশ স্বাভাবিক গলায় বলে, বাবা জানতে চায়। বাবা তো দায়িত্ব নিয়েছে, এখন তোর ভালো থাকাটা দেখা তার দায়িত্ব। সেজন্য তোর কথা জানতে চায়, তোর সুবিধা অসুবিধা দেখতে বলে। আচ্ছা। শিউলি ম্লান হেসে জবাব দেয়। এতটা সত্যি তাকে নিয়ে ভাবা হয়, জানা নেই শিউলির। ইমাদ চায়ে শেষ চুমুক দিয়ে বলে, তোর কোনো অসুবিধা হলে জানাইস, আর কোনো কিছু প্রয়োজন হলে মহুয়াকে বলিস। শিউলি মাথা নাড়িয়ে চায়ের কাপ নিয়ে চলে যায়। ইমাদ তার যাবার পানে কয়েক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয়। বসার ঘর থেকে উঠে এবার শোবার ঘরে যায়। মহুয়া ঘরের মধ্যেই ছিল, বিছানায় বসে তার মায়ের সঙ্গে কথা বলছে। ইমাদ এসে তার পাশে বসে তাকে বুকে জড়িয়ে নেয়। মহুয়া মুচকি হাসি দেয়। ইমাদ তার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, দ্রুত কথা শেষ করো। কেন? মহুয়া ফোনটা দূরে সরিয়ে জানতে চায়। ইমাদ খুব ঘোর লাগা কণ্ঠে বলে, খুব প্রেম পাচ্ছে। বিয়ে 3 বছরে এত প্রেম? মহুয়া মজা করে বলে। ইমাদ জবাবে হাসি দিয়ে বলে, তুমি পুরোটাই একটা প্রেম। বছরের পর বছর পেরিয়ে গেল, এই প্রেম শেষ হবার নয়। তাই মহুয়া ফোনটা কেটে দেয়। সে ইমাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে কতটা ভালোবাসো ইমাদ? তুমি যতটা বাসো। ইমাদ খুশি মনে জবাব দেয়। মহুয়া কপট রাগ দেখিয়ে বলে, এটা ঠিক নয়। সবসময় তুমি এমন কথা বলো। মুখে ভালোবাসি বলতে তোমার বড্ড কৃপণতা। এটা কমাও। নয়তো কোনো একদিন এটাই তোমায় বিপদে ফেলে দিবে। তাই? ইমাদ হাসি হাসি মুখে বলে। মহুয়া মাথা নাড়ায়। ইমাদ তৎক্ষণাৎ মহুয়ার কপালে চুমু দেয়। অতঃপর বলে, চলো কৃপণতা কমাই। এটা বলে ইমাদ ধীরে মহুয়ার খুব কাছে চলে যায়। দুজনে দুজনার গভীরতায় হারিয়ে যায়। ইমাদ তার এই স্পর্শ, এই অনুভূতি দিয়ে তার কৃপণতা দূর করছে। শিউলি সকালের নাস্তা তৈরি করে বসে রয়েছে। এখনো মহুয়ার ঘুম ভাঙেনি। তাই দুপুরের রান্না জোগাড় করতে পারছে না। এরই মাঝে রবিরা চলে আসে। কলিং বেলের শব্দ পেয়ে শিউলি গিয়ে দরজা খুলে দেয়। রবির সঙ্গে মধ্যবয়স্ক চাচা দুজন আগেই দোতলায় চলে যায়। রবি একটু দাঁড়ায়। রবিকে দাঁড়িয়ে পড়তে দেখে শিউলি ভাব নিয়ে বলে, এখানে দাঁড়িয়ে লাভ নেই। এখানে রং মিস্ত্রির কোনো কাজ নেই। জানি। এটা বলে রবি ম্লান হাসে। অতঃপর আবার বলে, কারো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। শুধু শুধু ধন্যবাদ কেন দিব? শিউলি খুব ভাব নিয়ে কথাটা বলে। তার মনে এখন আর ভয় নেই। রবি যেহেতু কাল বলেনি, সেহেতু আর বলবে না। তাছাড়া রবি তার অনুরোধ দেখে মজা করছিল, সেজন্য ধন্যবাদ দিবে না। রবি শিউলির এমন ভাব দেখে বলে, 2 আঙুলের লিলিপুট ভাব দেখলে বাঁচি না। যত সব ভাবের গোডাউন। আমারই ভুল হয়েছে, তখন দিতাম ফাঁসিয়ে। কেন যে নিষ্পাপ বিড়াল ছানার মতো মুখ দেখে দয়া করলাম। আমারই ভুল হয়েছে। বিড়াল ছানা? আমি বিড়াল ছানা? শিউলি অবাক হয়ে জানতে চায়। রবি বোকা বোকা হাসি দিয়ে বলে, না, বিড়াল খুব কিউট প্রাণী। আপনার এই কুটিলা জটিলা মুখের সঙ্গে এই অবলা বিড়াল প্রাণী যায় না। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। শিউলি চোখ গরম করে তাকায়। রবি ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, 2 আঙুলের লিলিপুট আমাকে চোখ গরম দেখাচ্ছে। শেষে এই দিনও দেখা লাগলো। পয়সা দিয়ে কাজ করার জন্য রাখা হয়েছে আপনাকে, এখানে বসে সুন্দরী মেয়েদের সঙ্গে তর্ক করতে নয়। শিউলি কথাটি বলে হাত দিয়ে দোতলা দেখিয়ে দিয়ে বলে, আপনার ওখানে থাকার কথা, এখানে নয়। যান, দ্রুত গিয়ে কাজ করুন। আপনি? রবি কিছু বলার আগে শিউলি চলে যায়। শিউলি যা করেছে যথেষ্ট। এর চেয়ে বেশি মজা নিলে হিতে বিপরীত হবে। সেজন্য দ্রুত কেটে পড়ে। রবিও আর কথা না বাড়িয়ে উপরে চলে যায়। শিউলি কেটে পড়েছে দেখে রবিও দোতলায় চলে যায়। সে কাজে মনোযোগ দেয়।
বেলা 12টা নাগাদ ঘুম ভাঙে মহুয়ার। সে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলে শিউলি উদ্বিগ্ন গলায় জানতে চায়, ভাবি, আপনি তো এত বেলা অবধি ঘুমান না, আজ এত বেলা হলো? অসুস্থ লাগছে? না, ওই একটু মাথা ব্যথা। এটা বলে মহুয়া ম্লান হাসে। শিউলি এটা শুনে বলে, তবে শুয়ে থাকুন ভাবি, আর আমি আপনার দেরি দেখে রান্না চাপিয়ে দিচ্ছি। ডাল ভাত করলা ভাজি করলাম, আর কি রাঁধবো? মাংস রান্না করো, মিস্ত্রিরাও তো খাবে। সেভাবে হিসাব করে দিয়েছিস তো? হ্যাঁ, শিউলি মাথা নাড়িয়ে জবাব দেয়। মহুয়া খুশি হয়ে বলে, বেশ। তবে মাছ মাংস বাদ রাখলি কেন? এতটুকু বুঝিস না? বুঝছি, ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। কিন্তু সংসারটা তো আমার নয়, তাই আপনার কথা ছাড়া। শিউলিকে থামিয়ে দেয় মহুয়া। খুব নরম গলায় বলে, সংসারটা আমার হলেও এতদিনে এটায় তোর আধিপত্য ভালোই হয়েছে। তোকে ছাড়া আমরা অচল হয়ে গিয়েছি। তাই তুই নিজ বুঝ ব্যবস্থায় কিছু করলে আমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমার দেরি হলে এভাবে সবটা সামলে নিস। আচ্ছা ভাবি। এটা বলে শিউলি মিষ্টি হাসি দেয়। সে রান্নাঘরে চলে যায়। মহুয়া নাস্তা নিয়ে শোবার ঘরে যায়। শরীরটা ভালো লাগছে না। শিউলি ছিল বলে, নয়তো তার সবটা সামলাতে হিমশিম খেতে হতো। সেই হিসাবে এই সংসারটা শিউলির খুবই প্রয়োজন। এতদিনে সে প্রয়োজনীয় হয়ে উঠেছে। এসব ভেবে মায়ের সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায় মহুয়া। কথা প্রসঙ্গে শিউলির কথাও বলল। এটা শুনে তার মা বলে, সংসারে একটু বেশি শিউলির গুরুত্ব দিচ্ছিস না? কাজের মেয়েকে তার মতোই দেখ। তাকে সংসারের এতটাও প্রয়োজনীয় বানাস না, যাতে সে সংসারটা নিজের ভাবতে শুরু করে। এটা কিন্তু ওর না, তোর সংসার। মায়ের সঙ্গে কথা বলে মহুয়া কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সত্যি তাই, সে কাজের মেয়েকে একটু বেশি সংসারে আপন করছে। হবে হয়তো। তবে শিউলি সত্যি খুব উপকারী। এই বাজারে বিনা বেতনে শুধু খাওয়া পড়া দিয়ে এত ভালো মেয়ে কজন পায়? তাছাড়া গ্রামের মেয়ে, খুবই সহজ সরল মনে হয় মহুয়ার। শিউলি রবিদের চা নাস্তা দিতে এসে দেখে রবি সিগারেট খাচ্ছে। এটা দেখে কিছুটা বাঁকা নজরে তাকায় শিউলি। চুপচাপ চা নাস্তা রেখে বলে, এখানে রাখলাম, আপনারা খেয়ে নিবেন। এটা বলে শিউলি দ্রুত সব রেখে চলে যায়। রবি তার যাবার পানে তাকিয়ে মনে মনে বলে, এত তাড়া কিসের এই মেয়ের? কাজে ব্যস্ত খুব। পরক্ষণে শিউলির তাকানো মনে পড়ে। সে কিছুটা ভাবনায় পড়ে বলে, ওই মেয়ে আমার দিকে ওভাবে তাকালো কেন? কথাটি বলা শেষ না হতে হাতে সিগারেটে নজর যায় রবির। রবি সেটা দেখে অবাক হয়ে বলে, পাগল নাকি? আরে সিগারেট ছেলেদের ইমোশন, আর ওই মেয়ে এটাকে দেখে ওভাবে বাঁকা নজরে তাকালো। শালার মেয়ে চরিত্র আসলেই আজব। যেভাবে তাকালো মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দিবে। পাগল কোথাকার। আমার সিগারেট খাওয়ায় নজর দিলি, আমিও অভিশাপ দিলাম, তোর কপালে পাক্কা গাঞ্জাখোর জামাই জুটবে। এসব বলে নিজে নিজের উপর হাসে রবি। এই মেয়েকে নিয়ে এত ভাবছে কেন সে? কেনই বা তার ওপর রাগ ঝাড়ছে? এটা খুবই অস্বাভাবিক ঘটনা। তাই রবি এসব ভাবনা থেকে বের হতে গান ধরে। বন্ধু আমার সিগারেটের দোকানদার, এক টানে তো বশ করিয়া দুই টানে করলো ঘায়েল। এখন দুজন সুখ টান দিয়া লুঙ্গি নিচে ধোয়া ছাড়ি। বন্ধু আমার সিগারেটের দোকানদার। সেই সময় ভুলে পানি খাওয়ার মগ দেয়নি শিউলি। সেটা দিতে এসে রবির এমন উদ্ভট গান শুনে হতভম্ব হয়ে যায়। কিছুটা শব্দ করে মগটি রেখে শিউলি ব্যঙ্গ করে বলে, গানের মান ইজ্জত নষ্ট করার জন্য এমন একজন গায়কই যথেষ্ট। রবি শিউলির কথা শুনে গান বন্ধ করে দেয়। সিগারেটের শেষ টান দিয়ে খুবই ভাব নিয়ে বলে, যাক, তাও তো স্বীকার করলেন আমি গায়ক। তার মানে গানটা খুব একটা খারাপ গাই না। কচু গান, খুবই জঘন্য গান। শিউলি কঠিন গলায় কথাটা বলে। রবি তার দিকে শান্ত চোখে তাকায়। রবির এমন তাকানো দেখে শিউলি কিছুটা ভয় পায়। তাই ব্যস্ত গলায় বলে, আমার তরকারি পুড়ছে, আমি যাই। এটা বলে ছুটে চলে যায়। রবির সঙ্গে থাকা চাচারা তাদের কাণ্ড দেখে বলে, বাপজান ঘটনা কি? মেয়ের সঙ্গে বেশ ভাব জমছে দেখছি। আরে ধুর, চলো নাস্তা করি। এটা বলে রবি কথাটি এড়িয়ে যায়। অন্যজন বলে, ধুর ধুর করলে হবে, সঙ্গে সুখটানের গানও গাচ্ছ দেখছি।
দুদিন এমন লক্ষণ খারাপ হলে তো হবে না। রবি তাদের কথায় কোনো জবাব দেয় না। এটা তার কাছে অহেতুক কথা মনে হয়। এসব কথা বলে সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়। রবি সময় নষ্ট করতে চায় না। এদিকে শিউলি উপর থেকে দৌড়ে নামে। সেই মুহূর্তে ইমাদ ঘরে ফেরে। শিউলিকে এভাবে দৌড়ে নামতে দেখে অবাক হয়। জানতে চায়, এভাবে ছুটছিস কেন? কোনো সমস্যা? না, রান্না চাপিয়ে গিয়েছি তো, তাই। শিউলি দ্রুত জবাব দেয়। ইমাদ শিউলির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, রং মিস্ত্রিরা তোর সঙ্গে কোনো অশোভন আচরণ করেছে? না তো। শিউলি অবাক হয়ে যায়। ইমাদ এমন কথা কেন বলল? ইমাদ শিউলিকে এভাবে আসতে দেখে এমনটাই ভেবেছে। শিউলি যুবতী মেয়ে, এসব মিস্ত্রিরা কতটা ভালো হয়, কাজের মেয়ে ভেবে অসমান আচরণ করতেই পারে। যে কাজের মেয়ে, কিছু হবে না, এটা ভেবে ইমাদ বলেছে। শিউলির থেকে না সূচক জবাব পেয়ে ইমাদ আর কথা বাড়ায় না, শুধু বলে, এমন কোনো ঘটনা ঘটলে ভয় পাবি না, আমাকে জানাবি, আমি ব্যবস্থা নিব। আচ্ছা। শিউলি মাথা নাড়ে রান্নাঘরে যায়। মহুয়া তখনই ঘর থেকে বের হয়েছে। ইমাদের কথা শুনে দাঁড়িয়ে যায় দরজার কাছে। ইমাদের শিউলিকে নিয়ে চিন্তাটা তার কাছে স্বাভাবিকই লাগে, তাই সে বেশি কিছু ভাবে না, খুব স্বাভাবিকভাবে নেয় সবটা। ইমাদ মহুয়াকে দেখে তার কাছে এগিয়ে যায়, তাকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। রান্নাঘর থেকে এই দৃশ্যটা দেখে শিউলি মুচকি মুচকি হাসি দেয়। ইমাদ এবং মহুয়ার ভালোবাসার এমন ছোটখাটো ঘটনা সে প্রায়ই দেখে, তার ভালোও লাগে। অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তবে মাঝে মাঝে শিউলি মনে মনে ভাবে, ইস, ভালোবাসা কত সুন্দর। ভাইয়ার এমন ভালোবাসায় ভাবির মুখে যে হাসিটা ফুটে ওঠে, সেটা দেখলেই বোঝা যায় ভালোবাসা খুবই সুন্দর। এমন ভালোবাসা সবাই চায়, শিউলিও চায়, তবে এটা শিউলি নিজ মুখে বলতে পারে না। মনে মনে তো চায়। তার কিশোরী মনে যে এখন এরকম অনেক ভাবনা চলে, তা বলার বাকি রাখে না। হয়তো এমন ভাবনাই একদিন তাকে ভালোবাসায় জড়িয়ে দিবে। শিউলি মনে মনে এটাও ভাবে, কিন্তু সেই মানুষটিকে ভেবে পায় না যার সঙ্গে সে ভালোবাসায় জুড়বে। আশেপাশে তা এমন কাউকে দেখতে পায় না শিউলি, যার সঙ্গে তার জোড়া লেখা থাকতে পারে। নিজের এসব ভাবনা দেখে শিউলি মাঝে মাঝে নিজেকে নিজে মাথায় চাপড় মেরে বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করছিস শিউলি, খুবই বাড়াবাড়ি। মধ্যরাতে শিউলির ঘুম ভেঙে যায়। এর অবশ্য কারণ রয়েছে। আজ রাতে খুব দ্রুত ঘুমিয়েছে, সেই 9টা বাজে। সেই জন্য এখন ঘুম ভাঙল। বহু চেষ্টা করেও শিউলি ঘুমাতে পারল না। পানির পিপাসাও পাচ্ছে। শিউলি বিছানা থেকে উঠতে চাচ্ছিল না, তবে আর পারল না। পিপাসা ভালোই পেয়েছে। এখন উঠে পানি পান না করলেই নয়। তাই বিছানা থেকে উঠে বসে শিউলি আস্তে ধীরে নেমে ঘরের লাইট জ্বালায়। অতঃপর বসার ঘরে চলে আসে। বসার ঘর থেকে উত্তর দিকে ডাইনিং রুম, সেখানেই পানি রয়েছে। তবে ঘর থেকে বেরিয়ে শিউলি কিছুটা চমকে যায়। বসার ঘরে লাইট জ্বালানো। শিউলি ভালোভাবে লক্ষ্য করলে দেখে ইমাদ সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। এত রাতে এভাবে ইমাদকে দেখে অবাক হয় শিউলি। কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ভাইয়া, ঘুমাননি? ইমাদ শিউলির গলা পেয়ে তার দিকে তাকায়। বেশ স্বাভাবিক গলায় বলে, না, একটু কাজ করছিলাম। তুই এত রাতে উঠলি? ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাছাড়া পানির পিপাসা পাচ্ছে, তাই উঠে আসলাম। শিউলির জবাব পেয়ে ইমাদ কিছুটা খুশি মনে বলে, তোর ঘুমটা ভেঙে ভালোই হলো, 1 কাপ চা বানিয়ে দে, এখন এটার খুব প্রয়োজন। আচ্ছা। ইমাদের কথায় সম্মতি জানিয়ে শিউলি পানি পান করে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে নিয়ে আসে। ইমাদ চা হাতে পেয়ে খুশি হয়। চায়ে চুমুক দিয়ে বলে, এটারই দরকার ছিল। তোর হাতের চায়ে জাদু রয়েছে। এটাই চুমুক দিলে শরীরের ক্লান্তি উধাও হয়ে যায়। ইমাদের প্রশংসা পেয়ে খুশি হয় শিউলি, সাথে কিঞ্চিত লজ্জাও পায়। তাই বলে, যতটা বলছেন তত ভালো হয় না। সত্যি বলতে মহুয়া কোনো কাজে পারদর্শী নয়, তবে দুজনে চালিয়ে নিতাম। তার মাঝে তুই এসে একদম দক্ষ হাতে সবটা সামলাচ্ছিস। রান্নার হাতটাও চমৎকার, তাই সবকিছু একটু বেশিই ভালো লাগে।
ইমাদ হাসি মুখে কথাটা বলে আবার চায়ে চুমুক দেয়। চায়ে শেষ চুমুক দিয়ে আবার ল্যাপটপে মগ্ন হয়। শিউলি চায়ের কাপটা ধুয়ে যথাস্থানে রেখে চলে যেতে নিলে ইমাদ বলে, তোর খুব ঘুম পাচ্ছে শিউলি? না তো, শিউলি স্বাভাবিক গলায় জবাব দেয়। ইমাদ এটা শুনে কিছুটা খুশি হয়ে বলে, তাহলে আর একটা কাজ করে দিবি? হ্যাঁ ভাইয়া, বলেন। শিউলি ইমাদের কাছে এসে দাঁড়ায়। ইমাদ তার ঘর থেকে সাবধানে তার চশমাটা নিয়ে আসতে বলে। মহুয়ার ঘুমে যাতে ডিস্টার্ব না হয়, তাই লাইট জ্বালাতে বারণ করে। সেই সঙ্গে খুব সাবধানে শিউলি সেটাই করে। সেই সাথে একটু অবাকও হয়। তবে এটাই কারণ, এত রাতে এখানে বসে ল্যাপটপে কাজ করার। ইস, ভাইয়া কতই না ভালোবাসে ভাবিকে। এটা ভেবে শিউলি আবার লজ্জা পায়। শিউলি চশমা নিয়ে এসে ইমাদকে দেওয়ার জন্য আসে। তখন আসার সময় শিউলির গায়ে লেগে একটি আর্টিফিশিয়াল ফুলের টব পড়ে যায়। শিউলি কিছুটা হকচকিয়ে যায়। সে দ্রুত সেটা তুলতে ঝুঁকে যায়। সেই সময় অনাকাঙ্ক্ষিতভাবে শিউলির মাথার ওড়নাটা পড়ে যায়। ইমাদ তখনই তার দিকে তাকায়। ইমাদ কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। ইতিমধ্যে শিউলিও নিজের ওড়না দ্রুত ঠিক করে নেয়। ইমাদ চশমা নিয়ে বলে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। শুয়ে থাকলে ঘুম আসবে। হ্যাঁ, এক শব্দে জবাব দিয়ে শিউলি নিজের ঘরে চলে যায়। ইমাদ আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঘণ্টাখানেক কাজ করে মহুয়ার পাশে এসে শুয়ে পড়ে। শোবার সময় মহুয়াকে বুকে জড়িয়ে নিতে ভুল করে না। ইতিমধ্যে বেশ কিছুদিন কেটে যায়। রবিদের কাজ শেষের পথে। এই কদিনে শিউলির সঙ্গে বেশ কথা হয়েছে রবির। ভাব জমেছে কিনা বলা যায় না, তবে কথা হয়েছে বেশ। আজও শিউলি নাস্তা দিতে আসলে রবি আগ বাড়িয়ে বলে, তুমি বাড়ি যাও না? সবসময় এখানে থাকো? এতদিনের পরিচয়ে রবি তুমি সম্বোধনে চলে এসেছে। তার মনে হয় শিউলি বেশ ছোট, তাকে আপনি বলায় পোষাচ্ছে না তার, তাই চলে এসেছে তুমিতে। এতে অবশ্য শিউলি কিছুই বলেনি, না কিছু মনে করেছে। সে যাই হোক, রবির প্রশ্নের জবাবে শিউলি বলে, এখানেই থাকি, আমার কেউ তো নেই। ভাইয়ার আশ্রয়ে থাকছি, তাই এখন এটাই আমার বাড়ি। ও, শিউলির কেউ নেই কথাটা শুনে রবি তার দিকে কিছুটা সহানুভূতির নজরেই তাকায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, তোমার মতো এত ভাবওয়ালা মেয়ে ইমাদ ভাইয়ারা সহ্য করছে কিভাবে? তারা তোমায় ঘাড় ধরে বের করে দেয়নি কেন? আমি হলে তো কান ধরে বের করতাম, ঘাড়ও নয়। কারণ ইমাদ ভাইয়া আপনার মতো ঘাড়তেরা নয়। এটা বলে শিউলি একটি ভেঙচি দেয়। রবি মুচকি হাসি দেয়। আনমনে বলে, বাচ্চা মেয়ে। আমি মোটেও বাচ্চা নই। শিউলি কথাটি শুনতে পেয়ে প্রতিবাদ করে, সে মোটেও বাচ্চা নয়। এতটুকু জীবনে সে যথেষ্ট বড় হয়েছে, দুনিয়াটাও বেশ চিনেছে, তাই বাচ্চা বলায় ভালো লাগলো না। শিউলি রাগ হচ্ছে বুঝতে পেরে রবি তাকে আর একটু রাগিয়ে দিয়ে বলে, হ্যাঁ, 2 টাকার লজেন্স দিয়ে যাকে পটানো যায় সেই মেয়ে বাচ্চা নয়, বড়। এটাও মানতে হবে। আমি খুকি নই, লজেন্স চকলেট খাই না। শিউলি রাগ দেখিয়ে কথাটি বলে আবার মুখ ভেঙচি দেয়। রবি মনে মনে বেশ মজা পাচ্ছে। সে আপন মনে একটু হেসে নেয়। অতঃপর বলে, শোনো মেয়ে, আমি ভালোভাবেই জানি তোমার মতো বাচ্চার সামনে চকলেট রাখলে তুমি হুমড়ি খেয়ে পড়বে সেটা খাওয়ার জন্য। মোটেই না। মোটেই হ্যাঁ। হ্যাঁ। শিউলি অবাক চোখে রবির দিকে তাকায়। রবিও থতমত খেয়েছে। শিউলিকে পাল্টা জবাব দিতে গিয়ে কিছুটা ভুল বকে ফেলল। পরক্ষণে নিজেকে সামলে বলল, আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, তুমি অমনই করবে। তোমাকে আমি চিনি। আপনি একটা জাতা লোক, যত সব। শিউলি কথায় না পেরে এটা বলে নিজের বিরক্তি প্রকাশ করে। রবিকে আর কথা বলার সুযোগ না দিয়ে ঘর ত্যাগ করে। রবি তার যাবার পানে তাকিয়ে আনমনে হেসে গেয়ে ওঠে, তুমি আমার মন বোঝো না। রবি কিছুটা জোরে গানটা ধরে, যাতে শিউলি শুনতে পায়। তবে শুধু শিউলি নয়, তার গানটা মহুয়াও শুনতে পায়। সে বসার ঘরে বসেছিল, সিঁড়ি থেকে শিউলিকে নামতে দেখে। সেই সঙ্গে রবির গান শুনে কিছুটা সন্দিহান দৃষ্টিতে তাকায়। এরপর শিউলিকে উদ্দেশ্য করে বলে, রং মিস্ত্রির সঙ্গে বেশ ভাব জমছে দেখছি। এত ঘন ঘন দোতলায় কেন যাস? একটু বেশি হয়ে যাচ্ছে না এটা? শিউলি হকচকিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে ভীত চোখে তাকায়।
মহুয়া খুব কঠিন গলায় বলে, শিউলি, এটা ঠিক নয়। তুই কাজের মেয়ে হতে পারিস, তাই বলে ওই রং মিস্ত্রি? আর এরা কত নোংরা জানিস? অপরিষ্কার মানুষজন, সারাদিন থাকে রং কালি মেখে। ইস, ওয়াক, থু। এমন ছেলের সঙ্গে ভাব জমানো আমার পছন্দ নয় শিউলি। তাই এখন থেকে দোতলায় কম যাবি। অতিরিক্ত প্রয়োজন ছাড়া একদমই নয়। ভাবি, আপনি যেমন ভাবছেন তেমন নয়। শিউলি সাহস করে কথাটা বলে। মহুয়া একটু ধমকের সুরেই বলে, আমি ভুল ভাবছি না, সঠিক, তা তোর বলতে হবে না। একটা কথা শুনে রাখ শিউলি, তুই কাজের মেয়ে হতে পারিস, কিন্তু আমরা তোকে কম যত্নে রাখি না। অন্তত ভালো জামা কাপড় দিই। জামা কাপড়ে রং উঠে যাওয়ার আগে নতুন জামা দিই। খাওয়া পড়া কোনো কিছুর কমতি নেই। তোকে এভাবে কেন পারলি? ঘরের লোক ভেবেই তো। তাই আমার ঘরের লোক অমন লোকদের সাথে ভাব জমাবে, তা তো হয় না। এটা আমার কাছে জঘন্য বিষয়। তাই এখন থেকে দূরে দূরে থাকবি। মনে থাকবে? মহুয়ার কথায় সম্মতি জানানো ছাড়া কোনো উপায় নেই। তাই শিউলি চুপচাপ মাথা নাড়ায়। মহুয়া এবার শিউলির কাছে এগিয়ে এসে তার গালে হাত রেখে বলে, তোর ভালোর জন্যই বলছি। আমি জানি। এটা বলে শিউলি হাসার চেষ্টা করে। মহুয়া এবার কিছুটা নরম গলায় বলে, ওসব ছেলে পেলে ভালো হয় না। তাছাড়া দিনকাল ভালো না। দেখা যাবে ওসব প্রেম জালে ফাঁসিয়ে ভুল ভাল কাজ করে ছেড়ে দিবে। তাই একটু সাবধানে থাকতে বলছি। তুই তো বড্ড বোকা, তাই বলছি। এটা বলে মহুয়া মিষ্টি এক হাসি দেয়। শিউলি এই হাসি দেখে খুশি হয়ে যায়। সেই সাথে বুঝতেও পারে শিউলির ভালোর কথাই ভাবছে। তাই বলে, তেমন কিছু নয়, এমনি টুকটাক কথা হয়েছে। এত কথা বলাই ভালো নয় রে বোকা শিউলি। তোর বয়সটা ভালো না। এই বয়সে অনেক কিছু হতে পারে। এটা বলে মহুয়া শিউলিকে আরো কিছু কথা বলে। তাকে বেশ ঠান্ডা মাথায় বোঝায় শিউলি দেখতে যথেষ্ট ভালো, তার জন্য এর চেয়ে ভালো ছেলে আসবে। সবচেয়ে বড় কথা, সবসময় নজর উপরের দিকে রাখতে হবে। এই দুনিয়ায় ভালো থাকতে হলে টাকার প্রয়োজন। তাই শিউলির তেমন ছেলের দিকে নজর দেওয়া উচিত, যার কাছে সে কখনো অভাব অনুভব করবে না। শিউলি চুপচাপ মহুয়ার কথা শোনে। সবশেষে মহুয়া বলে, তুই চিন্তা করিস না, সঠিক সময় এলে আমরাই তোর ভালো জায়গায় বিয়ে দিব। শিউলি কোনো কথা বলে না। মহুয়া তাকে রান্নাঘরে কাজে পাঠিয়ে দেয়। শিউলি চুপচাপ চলে যায়। শিউলি চলে গেলে মহুয়া নিজেই নিজেকে বলে, একটু বেশি পরামর্শ দিলাম না তো? কাজের মেয়ে, এত টাকাওয়ালা ছেলে পাবেই বা কই? আর নজরই বা দিবে কিভাবে? এটা মাথায় ঢুকিয়ে একটু বাড়াবাড়ি করলাম বোধহয়। আরো দুদিন কেটে যায়। দুদিনে শিউলি দোতলায় কম গিয়েছে। রবিকে যথাসম্ভব এড়িয়ে গিয়েছে। রবি এড়িয়ে যাওয়ার বিষয়টা ভালোই বুঝেছে, তবে কিছুই বলেনি। কিন্তু আজ তাদের শেষ দিন, তাই আজ একটু কথা দরকার। তাই শিউলি নাস্তা দিতে আসলে রবি আগ বাড়িয়ে বলে, বাচ্চা মেয়ের জন্য চকলেট নিয়ে আসেনি, তাই কথা বলছে না বুঝি? শিউলি জবাব না দিয়ে চলে যেতে নেয়। তবে তখনই রবি সামনে চলে আসে। রবি বেশ ঠান্ডা গলায় বলে, সমস্যা কি? আপনার সমস্যা কি? শিউলি স্বাভাবিক গলায় জানতে চায়। রবি খুব আগ্রহ নিয়ে বলে, আমার সমস্যা? হ্যাঁ, শিউলি শান্ত গলায় জবাব দেয়। রবি কিছুটা হাসি মুখে ফুটিয়ে বলে, আমার সমস্যা হবে কেন? সমস্যা তো তোমার। বেশ ভাব নিয়ে চলছো দেখছি। ভাব? কিভাবে বুঝলেন? শিউলি খুবই নরম গলায় জানতে চায়। রবি কোনো সময় ব্যয় না করে দ্রুত বলে, এই যে এড়িয়ে যাচ্ছ, কথা বলছো না, সবসময় পালাই পালাই ভাব। আপনি কে যে আপনার সঙ্গে কথা বলতে হবে? আপনাকে দেখলে এড়িয়ে না গিয়ে বরং আগ বাড়িয়ে কথা বলতে হবে? শিউলি কিছুটা শক্ত গলায় বলে। শিউলির এমন ব্যবহারে রবি কিছুটা অবাক হয়, তবুও নিজেকে সামলে বলে, কেউ না। কেউ হতে চাইলে খুব ক্ষতি হবে? মানে? শিউলি বুঝতে না পেরে জানতে চায়। রবি মুচকি হাসি দিয়ে বলে, কিছু না। আচ্ছা বলো, কেন এড়িয়ে যাচ্ছ আমাকে? আমাকে দেখে খারাপ লোক মনে হচ্ছে? হতেই পারেন। ভালো যে, তার কি নিশ্চয়তা আছে? শিউলি তৎক্ষণাৎ জবাব দেয়। তার জবাবে রবি কিছুটা আহত হয়। পরক্ষণে নিজেকে সামলে বলে,
আমি খারাপ লোক নই। ভালো খারাপ যাই হন তাতে আমার কি? শিউলির এই কথার জবাব না দিয়ে রবি ম্লান হাসি দিয়ে পকেট থেকে একটি চকলেট বের করে তার হাতে দিয়ে বলে, নাও বাচ্চা। শিউলি কিছু বুঝে ওঠার আগে তার হাতে ধরিয়ে দেয়। শিউলি অবাক চোখে চকলেটের দিকে তাকায়। রবি বেশ শীতল গলায় বলে, এটা দিয়ে বন্ধুত্বের জন্য হাত বাড়ালাম। বন্ধু হলে রেখে দিও যতন করে। আমি আপনাকে বন্ধু বানাবো কেন? শিউলির প্রশ্নের জবাব দেয় না রবি। খুব নমনীয় গলায় বলে, ইচ্ছে হলে ওটা রেখে দিও, নয়তো ফেলে দিও। আপনার মনে হয় না আপনি একটু বেশি ভাব জমানোর চেষ্টা করছেন? শিউলির এই প্রশ্নের জবাবে রবি মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। শিউলি কিছুটা থতমত খায়। এভাবে সরাসরি হ্যাঁ বলবে বুঝতে পারেনি শিউলি। দ্রুত নিজেকে সামনে বলে, কেন? তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে, তাই। রবির সহজ স্বীকারোক্তি। শিউলি তৎক্ষণাৎ জানতে চায়, এমন ভালো কয়জনকে লেগেছে? এত জেনে তোমার কাজ কি? তোমাকে ভালো লেগেছে এটা জেনেই খুশি হও। এটা বলে রবি অমায়িক একটি হাসি উপহার দেয়। ইতিমধ্যে মহুয়ার ডাক পড়ে। মহুয়া নিচ থেকে ডাকছে, শিউলি। জি ভাবি, আসছি। শিউলি রবির সঙ্গে আর কোনো কথা না বলে চলে যায়। রবি তার যাবার পানে তাকিয়ে থাকে। অতঃপর কিছুটা দুঃখী হয়ে মনে মনে বলে, ইস, আজই শেষ দিন। এরপর কখনো দেখা হবে? পরক্ষণে নিজে নিজেকে বকে বলে, সবসময় খারাপ চিন্তা করতে নেই। ভালোটা ভাব, হয়তো দেখা হবে। ভালো চিন্তা করলে ভালো কিছু হয়। এটা বলে রবি তার পকেটে থাকা এক টুকরো কাগজ বের করে, যেখানে রবির নাম্বার লেখা। এটা শিউলিকে দিতে চাচ্ছিল, কিন্তু সাহস করতে পারেনি। শিউলি এবং দারোয়ান চাচা একটি কাজে বাহিরে এসেছে। দুজনে ছোট গলি ধরে হাঁটছিল, সঙ্গে টুকটাক কথা বলছে। দারোয়ান চাচার বয়স 50 ছুঁই। মুখের মধ্যে সবসময় পান থাকে। পান খাওয়া লাল দাঁত নিয়ে সে হেসে শিউলিকে বলল, তোমার ভাগ্য খুব ভালো। কেন এমন মনে হলো? শিউলি স্বাভাবিক গলায় জানতে চায়। দারোয়ান চাচা শান্ত গলায় বলে, এই যে, অত সুন্দর ঘরের একটি রুম তোমার জন্য রয়েছে। তাছাড়া তারা তোমাকে ঘরের লোকই ভাবে। আর এত বছর তাদের সেবা দেওয়ার পরও আমি পর রয়ে গেলাম। বাহিরে একটা আলাদা রং চংহীন ঘর আমার জন্য বরাদ্দ। একটু থেমে চাচা আবার বলে, বুঝলি শিউলি, মাঝে মাঝে তোমার ভাগ্য দেখলে হিংসা হয়। শিউলি অবাক হয়ে চাচার দিকে তাকায়, কিছুটা কষ্টও পায়। তাই বলে আপনার বাহিরের ঘরে থাকতে খুব কষ্ট হয়? তা হয়তো বটে। শীতের দিনে শীত বেশি, গরমের দিনে গরম। সে এক মহা জ্বালা। চাচা কষ্ট নিয়ে বলে, শিউলি তার জন্য বেশ মায়া হয়। আচ্ছা, আমি ভাইয়াকে এ বিষয়ে বলবো। আপনি কষ্ট পাবেন না চাচা। তুমি বড় ভালো মেয়ে। এটা বলে চাচা আবার হাসি দেয়। শিউলি কিছুটা খুশি হয়। অতঃপর আগ্রহ নিয়ে জানতে চায়, চাচা, আপনি এই বয়সে এসে এখনো কাজ করছেন কেন? সংসারে আর কেউ নেই কাজ করার? আছে, ছেলেরা সব আলাদা। মেয়ে শ্বশুর বাড়ি। সবাই ভালো অবস্থানে আছে, কিন্তু এই বুড়োটার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। সবার জন্য আমি বোঝা। চাচার মুখটা মলিন হয়ে যায়। কথা বলতে গিয়ে কেঁদে দেবে এমন অবস্থা। শিউলি এবার আরো মায়া হয়। লোকটার হয়ে তার ছেলে দুটোকে বকাও দিয়ে দেয়। চাচা শিউলির কাণ্ড দেখে হাসে। পরক্ষণে তার চোখ শিউলির বুকে গিয়ে ঠেকে। সালোয়ার কামিজ গায়ে জড়ানো মেয়েটি, ওড়নাটা বড্ড শালীনভাবেই দেওয়া। তাও লোকটার নজর বুকে গিয়ে ঠেকল। পরক্ষণে চোখ সরিয়ে নেয়, যাতে শিউলি বুঝতে না পারে। সন্ধ্যার দিকে ইমাদ এবং রবি বসার ঘরে বসে। যেহেতু রবিদের কাজ শেষ, সেহেতু সব হিসাব বুঝে নিচ্ছে। ইতিমধ্যে শিউলি তাদের জন্য চা নিয়ে আসে। সে আর চোখে এক পলক রবিকে দেখে। লোকটা ততটা অপরিষ্কার নয়। কাজ শেষে দ্রুত গোসল সেরে পরিপাটি হয়ে যায়, এমনটা সে রোজ লক্ষ্য করেছে। তবে মহুয়া যে এদের মতো মানুষদের খুব একটা পছন্দ করে না, তা শিউলি বুঝতে পেরেছে। তাই সে মহুয়ার জন্য এড়িয়ে যাচ্ছে। তাছাড়া কথা তো মিথ্যে নয়। হতেই পারে লোকটা তাকে ফাঁসিয়ে কিছু একটা ভুল করলো। এসব এক মনে ভাবছিল শিউলি। রবি কয়েক দফায় তার দিকে তাকায়। ইমাদ হিসাব নিয়ে ব্যস্ত, তাই খেয়াল করছিল না। তবে শিউলি ভাবনা থেকে বেরিয়ে রবির তাকানো লক্ষ্য করে। দুজনের চোখাচোখি হলে রবি মিষ্টি এক হাসি দেয়।
ইমাদ হিসাব শেষে টাকাটা নিয়ে আসতে শোবার ঘরে যায়। সেই সময় রবি আস্তে করে বলে, তোমার ফোন রয়েছে? তা দিয়ে আপনার কি কাজ? শিউলির প্রশ্নে রবি অপ্রস্তুত হয়ে যায়। সে আর কিছু বলতে পারে না। শিউলি নিজেই বলে, না নেই। ফোন দিয়ে কি করব? আমার কেউ আছে যে যোগাযোগ করব? ও, রবি হতাশ গলায় বলে, তার মানে তার ফোন নাম্বারটা দিয়ে কোনো কাজ হবে না। ইতিমধ্যে ইমাদ টাকা নিয়ে আসে। রবি সব টাকা বুঝিয়ে নিয়ে তাকে বিদায় জানায়। ইমাদ মাথা নাড়িয়ে ঘরে যায়। যাবার সময় শিউলিকে বলে, ও গেলে দরজাটা বন্ধ করে দিস শিউলি। আচ্ছা, শিউলি মাথা নাড়িয়ে বলে। ইমাদ ঘরে চলে যায়। রবিও সদর দরজার কাছে যায়। শিউলি পিছনে পিছনে আসে দরজা বন্ধ করতে। রবি দরজার বাহিরে গিয়ে ঘুরে তাকায়। শিউলির মুখোমুখি হয়। শিউলি কিছুটা অপ্রস্তুত হয়। রবি এরই মাঝে বলে, তুমি খুব সুন্দর শিউলি। শিউলি হতবাক হয়ে রবির দিকে তাকায়। রবি ম্লান হেসে বলে, আর সহজ সরল। ভয় নেই, তোমার সরলতার সুযোগ নিব না। আমি অতটাও খারাপ নই। এসব কথা আমাকে বলছেন কেন? শিউলির এই প্রশ্নের জবাবে রবি হতাশ গলায় বলে, বোকা শিউলি। শিউলি কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। রবি ম্লান হেসে বলে, রোজ তুমি বাজার করো তাই না? হ্যাঁ তো। শিউলি বুঝতে পারে না রবির এসব জানার এত আগ্রহ কেন। তবে কিছু একটা যে রবি বলতে চাচ্ছে তা বুঝতে পারছে। রবি জবাবে মিষ্টি হেসে বলে, এমনি। আপনারা তো আমাকে নিয়ে আগ্রহ কেন? শিউলি এভাবে সরাসরি এই প্রশ্ন করায় রবি থ হয়ে যায়। সে তৎক্ষণাৎ জবাব দিতে পারে না। পরক্ষণে নিজেকে সামনে বলে, তুমি জবাবটা খুঁজে বের করো। একটু ভাবলেই পাবে। আসছি আমি। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এটা বলে রবি চলে যায়। শিউলি তার যাবার পানে তাকিয়ে থাকে। রবির শেষ কথার কিছুই তার বোধগম্য হয় না। সে বোঝার চেষ্টাও করে না। হয়তো চেষ্টা করলে ঠিকই বুঝতে পারত। কিন্তু শিউলি সেটা চায় না। দুদিনের অতিথি এসেছিল আবার চলে গিয়েছে। তাকে নিয়ে এত ভেবে লাভ আছে? নাই তো। তাই শিউলি ভাবে না। শিউলি দরজা বন্ধ করে দিয়ে বসার ঘরে সোফায় গিয়ে বসে। পরের দিন বাজার এসে শিউলি চমকে যায়। রবি সেখানে উপস্থিত ছিল। শিউলি প্রথমে চমকালেও পরক্ষণে এড়িয়ে যায়। সে নিজের মতো বাজার করতে থাকে। রবি তার কিছুটা দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রবির দৃষ্টি যে শিউলির ওপর থেকে সরছে না সেটা শিউলি স্পষ্ট বুঝতে পারে, অনুভব করতে পারে। তবে তার তেমন অস্বস্তি লাগছে না। কেন? এই প্রশ্নটি নিজের মনে করে জবাব খুঁজে পায় না শিউলি। সে নিজের মতো বাজার করে চলে যায়। কিছুটা গিয়ে অনুভব করে রবি এখনো তার পিছু নিচ্ছে। এবার শিউলি দাঁড়িয়ে যায়, পিছন ঘুরে তাকায়। শিউলি তাকাতে রবি উল্টো দিকে ঘুরে যায়। শিউলি এগিয়ে আসে তার দিকে। রবি কিছুটা অপ্রস্তুত হয়, তবে দ্রুত নিজেকে সামলে নেয়। শিউলি এগিয়ে রবির সামনে এসে দাঁড়ায়। সন্দিহান চোখে তাকিয়ে বলে, পিছু নিচ্ছেন কেন? রঙের সঙ্গে নারী পাচারও করেন? কি? রবি পুরো হতভম্ব হয়ে যায়। সে বিস্ময় নিয়ে বলে, তোমাকে দেখতে মন চাচ্ছে, তাই এসেছিলাম। তাই বলে নারী পাচারকারী বানিয়ে দিবে? তুমি তো ভারী বিপজ্জনক মেয়ে। তোমাকে তো আমি নিষ্পাপ একটা ফুল ভাবছিলাম। কি ভাবছিলেন? শিউলি অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করে। রবি নরম গলায় বলে, নিষ্পাপ ফুল। কথাটি বলতে গিয়ে রবি এক হাসি দেয়। তার সে হাসিটা শিউলির দৃষ্টি আকর্ষণ করে। ভারী চমৎকার। হাসিটার মাঝে কোনো মিথ্যে ছিল না। শিউলির কাছ থেকে কোনো জবাব না পেয়ে রবি নিজেই বলে, তোমাকে কিছুটা ভালো লেগেছে, তাই বলে এত বড় অপবাদ দিয়ে দিবে? কিছুটা ভালো লেগেছে? শিউলির প্রশ্নে রবি মাথা নাড়ায়। সে সহজেই স্বীকার করে নেয়। শিউলি ম্লান হেসে বলে, যেদিন বেশি ভালো লাগবে সেদিন পিছু নিয়েন, এখন আর নয়। তার মানে পিছু নেওয়ার অনুমতি দিচ্ছ? রবির প্রশ্নের জবাব দেয় না শিউলি। রবি আবার বলে, কিন্তু সমস্যা হলো তখন তো আমি ফ্রি থাকবো না। একটা কাজ শেষ করলাম, তাই দুদিন ছুটি নিলাম। এরপর তো ব্যস্ত হয়ে যাব। তাছাড়া তাছাড়া শিউলি জিজ্ঞাসা দৃষ্টিতে রবির দিকে তাকায়। রবি একটু সময় নিয়ে বলে, এখন পিছু নিয়ে ভালো লাগার মাত্রাটা বাড়াচ্ছি, যাতে পরে যোগাযোগ করতে চাইলে বাধা না দাও। আচ্ছা। শিউলি কথাটি বলে কিছু একটা ভাবে। ভাবনা শেষে বলে, আপনি কি চান বলুন তো? এই ভালো লাগা বাড়িয়ে কি করবেন? নিজের ইচ্ছা পূরণ করে ছেড়ে দিবেন? এটা তো ভেবে দেখিনি।
তবে কথাটি বলে রবি থেমে যায়। অতঃপর মিষ্টি এক হাসি দিয়ে বলে, এই ভালো লাগাটাকে ভালোবাসায় বদলাতে চাই। কারণ ভালোবাসা সেটা যেটার পর কখনো কাউকে ভালো লাগতে পারে না। এরকম ভাবে নয়, যেটা ইচ্ছা পূরণের পর আরো ইচ্ছা জন্মায়। শুধু ইচ্ছারা একের পর এক উকি দিতে থাকে। এটাই তো ভালোবাসা। আর সেই অবধি ভালো লাগাটাকে নিতে চাই। শিউলি অবাক হয়। সে কথাটি বলে রবির অসৎ উদ্দেশ্য বুঝিয়েছে। কিন্তু রবি সেই কথাটির জবাব খুব সুন্দরভাবে দিয়েছে। তবে এগুলো মন থেকে করছে, নাকি শুধুই মুখের মধুর? শিউলি একটু ভাবে, পরক্ষণে তার মন ভাবতে বারণ করে। কিশোরীর হৃদয়ে হয়তো এসব ভালো লাগায় ধরা দিতে চায়। কিছু তো বলো। রবির কথায় ভাবনা থেকে বের হয় শিউলি। সে শান্ত গলায় বলে, পিছু নিয়েন না। কেন? রবি আহত গলায় জানতে চায়। শিউলি বেশ শান্ত গলায় বলে, কারণ আপনাকে আমার পছন্দ নয়। কেন পছন্দ নয়? রবির এই প্রশ্নের জবাব দিতে পারে না শিউলি। সে তো এত ভেবে ওই কথাটা বলেনি। সে শুধুমাত্র মনের আবেগ দমাতে কথাটি বলেছে। তার মনে হচ্ছে, যত তাদের দেখা হবে তত এটা অন্য পথে যাবে। কিন্তু এটা ঠিক হচ্ছে নাকি ভুল, সেটা বুঝতে পারছে না শিউলি। সেজন্য সে থামাতে চায়। রবি প্রশ্নের জবাব না পেয়ে খুব নমনীয় গলায় বলে, ততদিন অবধি পিছু নিব যতদিন না তোমার মুখে বিরক্তি ফুটে ওঠে। তোমার ওই দৃষ্টি দেখে মনে হয় আমি বখাটের মতো আচরণ করছি। তার আগে পিছু ছাড়ছি না। যত সব। এটা বলে শিউলি চলে যায়। সে এই কথাটি দিয়ে বোঝাতে যাচ্ছে সে বিরক্ত হচ্ছে, কিন্তু পারল না। মুখের তেমন ভাবভঙ্গি ফোটাতে পারেনি। শিউলির যাবার পানে তাকিয়ে মুচকি হাসি দিয়ে রবি বলে, বোকা শিউলি। শিউলি দুহাতে বাজার নিয়ে বাড়িতে ফেরে। ঘেমে একাকার। বেশ রোদের তাপ আজ, তাই অল্পে ঘেমে গেছে। শিউলি গেট দিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে দেখা হয় দারোয়ান চাচার সঙ্গে। চাচা শিউলিকে দেখে পান খাওয়া দাঁত নিয়ে হেসে বলে, মেলা কষ্ট হলো আজ? হ্যাঁ, কিছুটা। এটা বলে একটি ব্যাগ চাচার দিকে এগিয়ে দেয়। চাচাই হাত বাড়াচ্ছিল, সেটা দেখেই দেওয়া। চাচা ব্যাগটা ধরে। তার দৃষ্টি ঘাম ঝরানো শিউলির গলার কিছুটা নিচের দিকে। শিউলি সত্যি বোকা। সে সেটা খুনাক্ষরেও বুঝতে পারছে না। সে দ্রুত পায়ে হেঁটে ঘরে প্রবেশ করে। তার পিছনে ব্যাগ হাতে চাচা আসে। সে শিউলির পিছনটা দেখছিল। সে বাজার রান্নাঘরে রেখে সেখান থেকে যায় না, বরং এক দৃষ্টিতে শিউলির দিকে তাকিয়ে আছে। শিউলি তার দিকে তাকাতে সে দৃষ্টি সরিয়ে নেয়। শিউলি ম্লান হেসে বলে, চাচা এখনো যাননি? না, একটু পানি খেতাম আর কি। চাচার কথা শুনে শিউলি পানির জগ দেখিয়ে দিয়ে রান্না জোগাড় করতে ব্যস্ত হয়ে যায়। চাচা পানি খাওয়ার বাহানায় শিউলিকে দেখতে থাকে। বয়স বাড়ছে, কিন্তু চোখের দৃষ্টি খারাপ হচ্ছে। চাচাও বুঝতে পারে সে ভুল করছে, কিন্তু নিজেকে সামলাতে পারছে না। তার বউ গত হয়েছে প্রায় 8 বছর হলো, সেজন্য হয়তো স্বভাবটা খারাপ হচ্ছে। এটা ভেবে নিজেকে বুঝ দেয়। ইমাদ আজ বাড়ি। আজ বিকালে মহুয়াকে নিয়ে বের হবে। মহুয়ার অনুরোধে আজ অফিসে যায়নি। নিজেরই তো কোম্পানি, তাই মহুয়া জোর দিয়ে বলে, এটা বন্ধ দিলে কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। তাই বাধ্য হয়ে ইমাদকে থাকতে হয়। সে ঘর থেকে বসার ঘরে আসতে চাচাকে শিউলির দিকে তাকিয়ে থাকতে দেখে। বিষয়টা কিছুটা অস্বাভাবিক লাগে। ইমাদ ডাক দেয়, চাচা। ইমাদের কণ্ঠে চমকে ওঠে চাচা। তার হাত দিয়ে পানির গ্লাসটা পড়ে যায়। সে অপ্রস্তুত হয়ে পড়ে। ইমাদের বিষয়টা অস্বাভাবিক লাগলেও সে সেরকম কিছু ভাবে না। লোকটার বয়স হয়েছে, তাই অন্যরকম কিছু ভাবার প্রশ্ন আসে না। সে তাই বলে, গেট ফাঁকা রাখবেন না, দিনকাল ভালো না, তাই গেটে যান। হ্যাঁ, যাচ্ছি। এটা বলে চাচা ভাঙা গ্লাসটি তুলতে নেয়। ইমাদ বারণ করে। সে বলে, ওটা শিউলি করে নিবে, আপনি যান। চাচা মাথা নাড়িয়ে চলে যায়। শিউলি হাতের কাজটা রেখে ওটা পরিষ্কার করতে নেয়। ইমাদ এটা দেখে কিছুটা সময় শিউলির দিকে তাকায়। খানিকটা তাকিয়ে চলে যায়। শিউলি আজও বাজার এসে রবির দেখা পায়। রবি তার কাছে এসে মিষ্টি করে বলে, কাল নতুন কাজে যাব। তোমার সঙ্গে বহুদিন দেখা হবে না, বুঝলে? আপনার সঙ্গে দেখা না হলে বুঝি আমি মরে যাব? শিউলি কিছুটা কঠিন গলায় বলে। রবি এটা শুনে হতাশ হওয়ার ভান ধরে বলল, এভাবে বলো না, খুব কষ্ট লাগে। তোমাকে এত কঠিন মানায় না।
মিষ্টি একটা মেয়ে, তোমাকে নরমই মানায়। তবে মাঝে সাঝে মালকিন হওয়ার ভাব নিল খুব একটা খারাপ লাগে না। সেটাও তোমার সাথে যায়, তোমার সৌন্দর্যের সঙ্গে ভাবটা যায়। শিউলি তীক্ষ্ণ চোখে রবির দিকে তাকায়। খোঁচা দিল না প্রশংসা করছে বুঝতে পারছে না। রবি মুচকি হাসে। সে শিউলির এই কনফিউজড লুক দেখে মজা পাচ্ছে। শিউলি মুখ ভেঙচি দিয়ে নিজের কাছে মন দেয়। সে বড় এক মাছ কিনতে নেয়। সেটা দাম দর করতে গিয়ে দোকানদারের সঙ্গে একটু তর্কেই জড়িয়ে যায়। তবে তর্কে সে জয়ী হয়। দাম কিছুটা কমিয়ে কিনে ফেলে। এটা দেখে রবি বলে, তোমার মতো সাশ্রয়ী বউ পেলে আর কি লাগে। আমার বরের কাছ থেকে জেনে নিন। এটা বলে শিউলি অন্যত্র যায়। আজ মাংসও কিনতে বলেছে তাকে। মাংস শেষ, তাই সে মাংসের দোকানে আসে। এখানেও রবি তার পিছনে আসে। শিউলি তাতে কিছুই বলে না। শিউলি বাজার করছে, রবি তার পিছনে পিছনে তাকে জ্বালাতন করছে। শিউলি এটা দেখে একটু অবাক চোখে তাকিয়ে বলে, আজ সাহস একটু বেশি দেখানো হচ্ছে না? তাই বুঝি? তা আর একটু সাহস দেখাবো? রবির কথা বুঝতে পারে না শিউলি। শিউলিকে বোঝাতে রবি তার হাতের শপিং ব্যাগটা তার সামনে ধরে। শিউলি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রবি মুচকি হাসি দিয়ে বলে, এটা নিলে খুশি হব। কি এটা? শিউলির এই প্রশ্নের জবাব দেয় না রবি। সে ব্যাগটা শিউলির হাতে ধরিয়ে দেয়। শিউলি কিছুটা অপ্রস্তুত হয়। সে কিছু একটা ভেবে ব্যাগ থেকে জিনিসটা বের করে। শিউলি বের করে দেখে একটি বাটন মোবাইল। শিউলি অবাক চোখে রবির দিকে তাকায়। রবি অমায়িক হাসি দিয়ে বলে, তোমার পিছু নিতে পারবো না, তবে তোমায় হারাতে চাই না। তাই এটা রাখো, মন চাইলে ফোনটা ধরো। মানে? শিউলি কিছুটা বিব্রত হয়। সে রবির থেকে ফোন নিতে চায় না, তাই আবার বলে, এটা নিয়ে যান। আমি নিব না। আমি এটা ফেরত নিচ্ছি না। ইচ্ছে হলে তুমি তোমার কাছে রাখো, নয়তো ফেলে দাও। দুটোর একটা করো। ফাজলামো হচ্ছে? একদম না। আমি জানি ওরা তোমায় কোনো বেতন দেয় না। তুমি ফোন চাইলেও হয়তো দিবে না, সেজন্য আমার দেওয়া। তাছাড়া প্রয়োজন যেহেতু আমার, তাই এটা দেওয়াও আমার দায়িত্ব। রবি খুব নমনীয় গলায় কথাগুলো বলে, যাতে খুব সহজে শিউলিকে মানানো যায়। শিউলি তার কথা শুনে বলে, আপনার কিসের প্রয়োজন? এই যে, তোমার গলা শোনার। তোমার সঙ্গে কথা বলার তৃষ্ণা রয়েছে খুব, যেটা ধীরে ধীরে শুধু বাড়ছে। যত কথা বলছি তত এটার ইচ্ছা বাড়ছে। ইচ্ছাটাকে কমাতে পারছি না। আমি এটা নিব না, শিউলি কঠিন গলায় বলে। রবি ম্লান হেসে বলে, না নিলে ফেলে দাও। তবে হ্যাঁ, এটা আমি ফেরত নিচ্ছি না। তবে ফেলেই দিব। দাও। তবে মনে রেখো মেয়ে, এটা সিমটা আমার নামে কেনা। এই ফোন দুষ্ট কোনো লোক পেয়ে যদি কোনো অঘটন ঘটায়, তবে আমি ফেঁসে যাব। তাই এই অধমের উপর দয়া হলে তাকে বাঁচিয়ে দিও। আপনি অধম? আপাতত। রবির কথা শুনে শিউলি তার চোখের দিকে তাকায়। সে চেষ্টা করছে জোর দিয়ে ফোনটা ফেরত দেবার কথা বলতে, তবে পারছে না। হয়তো তার মনও চাচ্ছে এটা থাকুক, তাদের দুজনার কথা হোক। তাছাড়া রবির চোখ পড়ে মনে হচ্ছে না সে মিথ্যে প্রেমের গান গাচ্ছে। তবু এটা নিতে কিছুটা সংকোচ তো কাজ করছে। রবি আর কিছু না বলে চলে যায়। শিউলির আর ফোন ফেরত দেওয়া হয় না। সে ফোনটা নিয়েই বাড়ি ফেরে, তবে খুব সাবধানে, সবার থেকে লুকিয়ে। যদি ইমাদ বা মহুয়া দেখে তাহলে সমস্যা হবে। তাদের প্রথম প্রশ্নই থাকবে, কোথায় পেলি? ফোন দিয়ে কাজ কি? এটা ভেবে শিউলি রান্নাঘরে বাজারের ব্যাগ রেখে দ্রুত ফোনটা গিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখে। অবশ্য রাখার আগে সাইলেন্ট করতে নেয়, তখন দেখে এটা আগেই সাইলেন্ট করা। রবি তার সমস্যা হয়তো বুঝেছে। সে ভুলে যেতে পারে এটা করতে, তাই নিজেই করে দিয়েছে। এটা বুঝতে পেরে শিউলি আপন মনে হাসি দেয়। সেদিন রাত 10টার দিকে রবি ফোন দেয়। শিউলি তখন বসার ঘরে ইমাদকে চা বানিয়ে দিচ্ছিল, তাই দেখতে পায়নি। পরপর দুটো কল দিয়ে রবি কেটে দেয়। প্রথমে অবশ্য ভাবছিল শিউলি ইচ্ছা করে ধরছে না। পরে মনে হয় কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, বেশি ফোন দিলে সমস্যা হবে, তাই দেয় না। শিউলির ঘরে আসতে 10:30 বেজে যায়। সে ফোনটা বের করে রবির মিসড কল দেখে মনে মনে হাসে, তবে আগ বাড়িয়ে কল দেয় না। তার মধ্যে কথা বলার আগ্রহ প্রকাশ পেল, সে নিজ থেকে দিচ্ছে না।
এটা শোভনীয় দেখায় না। তার কাছে এমনটাই মনে হয়। তবে শিউলিকে কিছু করতে হয় না। রবি 10 মিনিট পর আবার ফোন দেয়। শিউলি ধরবে না করে ধরেই ফেলে। মনে মনে বলে, না ধরেই দেখি। শিউলি ফোনটা ধরতে ওপাশ থেকে রবি বলে, কাজ শেষ হলো? শিউলি জবাব দেয় না। রবি নিজ থেকেই বলে, তুমি বেশ ব্যস্ত থাকো তো। আমার তো কথা বলার সময় পেতে বেশ বেগ পেতে হবে দেখছি। এত কথাই বা বলা লাগবে কিসে? শিউলির কথা শুনে রবি আপন মনে হাসে। মেয়ের যে কথা বলার ইচ্ছা আছে তা সে বুঝতে পারে। ইচ্ছা না থাকলে ফোন ধরতো না। এটা বুঝে মনে মনে বলে, মেয়েদের এই এক সমস্যা, ইচ্ছে 16 আনা কিন্তু প্রকাশ করবে না। মনের কথা মনে রেখে রবি বলে, তা তো জানি না, ভেবে দেখিনি। শুধু মনে হয়েছে কথা বলতে হবে, তাই বলছি। এত মনে হয় কেন? আমার সাথে কথা বলতে ইচ্ছে হয় কেন? অন্য কেউ নয় কেন? শিউলির এই কথা শুনে রবি আনমনে বলে, কারণ এর আগে কেউ আমার সামনে পায়ের ওপর পা তুলে হাত নাচিয়ে মালকিন ভাব নিয়ে হুকুম করেনি। আর না, আমার সে হুকুমে রাগের চেয়ে বেশি তার মুখটা দেখে মায়া কাজ করেছে। যেহেতু এটা প্রথমবার হলো, তাই হয়তো ইচ্ছে হয় তার সঙ্গে কথা বলার, খুব যোগাযোগ রাখার। আর আর শিউলির প্রশ্ন শুনে রবি বলে, আর কিছু না। ভালোবাসা এত সহজ নয়। এত সহজে ভালোবাসা যায় না। তাই খুব ভালোবাসতে ইচ্ছে করে বললে ভুল হবে। কিন্তু মায়াটা কাজ করছে খুব। আর সেই মায়া বেড়ে হয়তো একদিন ভালোবাসায় রূপ নিবে। যদি না নেয়? শিউলির এই প্রশ্নের জবাব দেয় না রবি। তার সেই গলা নিয়ে একটা উদ্ভট গান গাইতে শুরু করে। এটা শুনে শিউলি হেসে দেয়। অতঃপর বলে, ধরেন, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি আপনাকে ভালোবেসে ফেললাম। কিন্তু আপনার মায়া বেড়ে ভালোবাসা হলো না। তখন কি হবে? ওই তো, তোমাকে কষ্ট পেতে হবে। রবি বেশ মজা নিয়ে বলল। শিউলি কিছুটা হকচকায়। বুঝতে পেরে রবি বলে, শোনো মেয়ে, ভালোবাসলে কষ্ট পেতে হয়। কষ্ট না থাকলে ভালোবাসায় জড়ানো যায় না, বুঝলে? তাই? শিউলির কথায় রবি হ্যাঁ সূচক জবাব দেয়। অতঃপর তারা দুজন কথা বলতেই থাকে। এই কথা বলতে গিয়ে প্রায় 1.5 ঘন্টা পার করে। শিউলি এটা টেরও পায় না। যখন কথা শেষ করে দেখে তখন অবাক হয়। এত কথা বলল, অথচ মনে হলো তারা খুব কম কথাই বলেছে। সেভাবে তো কিছুই বলেনি, তাও এত সময় চলে গেল। এই শুরু হলো কথা, সেটা বাড়তেই থাকে, শেষ হয় না। এভাবে দৈনিক দুজনার মধ্যে কথা হয়, যেটা সময় বাড়তে বাড়তে 5-6 ঘন্টাও হয়ে যায়। এভাবে কাটে 6 মাস। এতদিনে দুজনের মাঝে গভীর ভালোবাসা হয়েছে, কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি। শুধু কথা বলছে ফোনে, বিভিন্ন কথা। মাঝে মাঝে দেখাও হয়। বাজারে আসে রবি। এখন আর তার সাথে দেখা করলে বিরক্তি ফোটানোর চেষ্টা করে না শিউলি। তার মুখে অটোমেটিক হাসি ফুটে ওঠে। অনেক হয়েছে। এবার রবি সিদ্ধান্ত নেয়, সে তার মনের কথা শিউলিকে জানাবে, তার ভালোবাসার কথা। শিউলি যদি রাজি হয় তবে বিয়ে করবে দুজন। দুজন আর একটা সুন্দর সংসার গড়বে। এটা ভেবে রবি পরিকল্পনা করে ফেলে। এদিকে শিউলিও আশায় আছে রবির তাকে ভালোবাসার কথা বলার। সে তো এটা নিয়ে কিছুটা বিরক্ত। নিজেই নিজেকে বলে, আমি মেয়ে মানুষ হয়ে ভালোবাসার কথা বলতে পারি, তুই ছেলে মানুষ, তুই বলবি। তা না, তুই খালি ঢং করস, গানে গানে বোঝাস। কেন ভাই, এত ভাব কিসে তোর? শিউলির এভাবে একা একা কথা বলা মহুয়ার চোখে পড়ে। সে কিছুটা অবাক হয়ে বলে, আজকাল বড্ড একা একা কথা বলছিস যে, তুই কি পাগল হলি নাকি? শিউলি দ্রুত ঠিক হয়। সে কোনোভাবে মহুয়াকে মানানোর চেষ্টা করে। যদিও শিউলি ফোনে কথা বলার সময় খুব আস্তে কথা বলার চেষ্টা করে। তবে মাঝে মাঝে রবি এমন কথা বলে যে না হেসে পারে না। তবুও চেষ্টা করে যাতে কেউ না শোনে। কিন্তু একদিন রাতে মহুয়া কিছুটা শুনতে পায়। তবে বুঝে না কি বলছে। সেদিন শিউলি কোনোভাবে ম্যানেজ দেয়। সে একা কথা বলে ওঠে। রাতে ঘুমের ঘোরও হয়তো কথা বলে। তাই নিয়ে মহুয়া এখন বলল। শিউলি কোনো মতে সামলে নেয়। শিউলির হাব ভাব কিছুটা অন্যরকম লাগে মহুয়ার। সে বুঝতে পারে শিউলির মাঝে কিছু একটা পরিবর্তন। তবে তেমন কিছুই বলে না।
ইতিমধ্যে একদিন শিউলি রান্নাঘরে কাজ করছিল। তখন বাড়িতে কেউ ছিল না। ইমাদ তো অফিসে, মহুয়া গিয়েছে বাপের বাড়ি। সন্ধ্যাবেলা অবশ্য ফিরে আসবে। সেই সময় সদর দরজা খোলা দেখে দারোয়ান চাচা ঘরে ঢুকে শিউলিকে রান্নাঘরে কাজ করতে দেখতে পায়। তাকে পিছন থেকে দেখে অন্যরকম লাগে চাচার। তার মাঝে কিছু একটা হয়। এক কথায় বললে তাকে শয়তান প্রলোভন দেখাচ্ছে খারাপ কাজের। তার মাথায় একটা কাজই ঘোরে, যে বাড়িতে কেউ নেই, শিউলি একা। চাচা এসব ভেবে নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে রান্নাঘরে প্রবেশ করে। সে সতর্কতা অবলম্বন করছিল যাতে শিউলি তার উপস্থিতি বুঝতে না পারে। তার মনের মধ্যে নানা কুবুদ্ধি ঘুরছিল। একসময় সে হাত বাড়িয়ে শিউলির গায়ে দিবে, তখন ইমাদ ফিরে আসে। সে একটি ফাইল নিতে এসেছে। সে এসে চাচাকে এভাবে এগুতে দেখে। তাছাড়া তার মুখের ভাবভঙ্গি দেখে হকচকিয়ে যায়। যা বোঝার বুঝে যায়। কারণ এর আগেও বেশ কয়েকবার ইমাদ চাচাকে শিউলির দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাতে দেখে। মহুয়ার চোখে পড়লেও এড়িয়ে গেছে, তবে ইমাদ এড়ায়নি। তাই চাচার এখনকার মনোভাব বুঝতে ভুল হয় না। সে কিছুটা চিৎকার দিয়ে বলে, চাচা। তখনই চাচা শিউলির গায়ে হাত দেয়। স্পর্শকাতর স্থানে বলা যায়। শিউলি চমকে ওঠে। সেও চিৎকার দেয়। এদিকে চাচা ইমাদের কণ্ঠ পেয়ে চমকে যায়। ইমাদ দ্রুত এগিয়ে এসে চাচার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। রাগান্বিত গলায় বলে, শালা বুইরা ভাম, ভীমরতি দর্শে বুড়াকালে। ইমাদ পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয় দারোয়ান চাচাকে। চাচা হতভম্ব হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে ভয়ে ভয়ে বলে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। চুপ, আপনি এত নীচ, আমি ভাবতেও পারিনি। ছি, শিউলি আপনার নাতির বয়সী। ছি ছি। ইমাদ খুবই রাগান্বিত গলায় কথাটি বলে। চাচা ভীত গলায় বলে, আমার ভুল হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে ভুল করছি। মাফ করো আমাকে। আমি আমি পুলিশ ডাকছি। আপনার শয়তানের ধোঁকা শেষ হয়ে যাবে। অপেক্ষা করুন। এটা বলে ইমাদ ফোন বের করে। চাচা এবার আরো ভয় পেয়ে যায়। সে ইমাদের পায়ে পড়ে যায়। বারবার আকুতি মিনতি করে। অন্যদিকে শিউলি এই ঘটনায় এতটাই ভেঙে পড়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে না। তবুও বহু কষ্টে বলে, চাচা, আমি আপনাকে আমার বাবার মতো সম্মান করতাম। আর আপনি? শিউলি আর কথা বলতে পারে না। সে কোনো বাক্য ব্যয় করে না। এদিকে চাচা এবার শিউলির পা ধরে। তাকে ক্ষমা করতে বলে। তার কেউ নেই। এই কাজ করে দুটো পয়সা রোজগার হয়। সেটা দিয়ে চলে। এই বয়সে এসে কাজ মান দুটো খোয়ালে সে বাঁচবে না। তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এমন হাজারো কথা বলে। এটা দেখে ইমাদ কঠিন গলায় বলে, এসব নোংরা চিন্তা মাথায় আনার চেয়ে আত্মহত্যা করাই ভালো। এবারের মতো ক্ষমা করো, আর হবে না। আমাকে এই বয়সে জেলে পাঠিও না। চাচা কান্নায় ভেঙে পড়েন। তার কান্নায় ইমাদ বা শিউলি কারোরই মন গলে না। তবে ইমাদ পুলিশে ফোন দেয় না, কারণ এটাই শিউলিরও সম্মানহানি হবে। এই সমাজে মেয়েদের তো দোষের শেষ নেই। ভিকটিম হয়েও সাজা পেতে হয়। তাই ইমাদ থেমে যায়। সে চাচাকে বলে, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবেন। আমি আর আপনাকে দেখতে চাই না। আপনার বয়স বিবেচনা করে পুলিশ ডাকলাম না, কিন্তু আর কখনোই আমি আপনাকে আমার বাসায় দেখতে চাই না। একটু দয়া করো বাজান। আমি তোমার বাবার মতো। একটু দয়া করো। এটাই আমার একমাত্র রুজি রোজগার। একটু চুপ। আপনাকে যতটা দয়া করেছি এটাই অনেক বেশি। তাই বাড়তি কথা না বাড়িয়ে এখনই আমার বাড়ি থেকে বের হন। আর যদি কথা বাড়ান, তবে এবার আমি সত্যি পুলিশ ডাকবো। ইমাদের কথাটা বেশ কঠিন ছিল। এই কণ্ঠস্বর শুনে চাচা ভয় পায়। সে আর কথা বাড়ায় না। তারপর যদি সত্যিই পুলিশ ডাকে, তবে মান নিয়ে বাঁচতে পারবে না। সেজন্য চাচা চলে যায়। যাবার সময় শিউলিকে বলে, শিউলি, তুমি আমার বাচ্চার মতো। আমি আমার অজান্তে একটি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দিও। মাফ করো এই বুড়ো চাচাকে। শিউলি ঘৃণার দৃষ্টিতে তাকায়। আজ ইমাদ সঠিক সময়ে না এলে তার সঙ্গে কি হতো, এটা ভেবেই সে ভয়ে জড়সড় হয়ে যায়। লোকটার প্রতি আরো ঘৃণা বাড়ে। চাচা ইমাদের ধমক খেয়ে চলে যায় নিজের জিনিসপত্র গোছাতে। চাচা চলে যেতে শিউলি কৃতজ্ঞতার দৃষ্টিতে ইমাদের দিকে তাকায়। নরম গলায় বলে, ভাইয়া, আপনাকে ধন্যবাদ জানালেও কম হবে। শুধু এতটুকু বলতে চাই, আজ আপনি সঠিক সময়ে এসেছিলেন। আপনি এসেছিলেন। কথাগুলো বলতে গিয়ে শিউলি কেঁদে দেয়।
ইমা স্নেহ করে শিউলির মাথায় হাত বোলায়, অতঃপর বলে, দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। আর হ্যাঁ, সবসময় সাবধানে থাকবি। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। শিউলি মাথা নাড়ায়। ইমাদ ঘরে চলে যায়। সে ফাইল নিয়ে যাবার সময় শিউলিকে বলে, ঘরের দরজা বন্ধ করে নে। আমাদের অনুপস্থিতিতে দরজা কোনোভাবে খোলা রাখবি না। আর সবসময় সতর্ক থাকবি। আচ্ছা। শিউলি মাথা নাড়ায়। ইমাদ চলে যায়। শিউলি দরজা বন্ধ করে ঘরে লুকানো ফোনটা বের করে। সে ফোন বের করে রবিকে ফোন দেয়। রবি কাজে ব্যস্ত ছিল। এই সময় শিউলির ফোন দেখে অবাক হয়। পরক্ষণে জরুরি বুঝতে পেরে সাইডে গিয়ে ধরে। শিউলি কোনো কথা বলছে না। রবি বারবার ডাকে তাকে। শিউলি একটু সময় নিয়ে বলে, রবি, কাঁদছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমি আসবো? শিউলি যথাসম্ভব নিজের কান্না আটকে কথা বলছিল। কিন্তু রবি তাও বুঝে গেছে। এটা দেখে শিউলি কিছুটা অবাক, সঙ্গে খুশিও হয়। তার প্রিয় মানুষ তার কণ্ঠ শুনে সুখ দুঃখ বুঝবে, এটাই তো আনন্দ। শিউলি চুপ করে থাকে। এদিকে রবি ধৈর্যহারা হয়ে একের পর এক প্রশ্ন করে যায়। শিউলি কিছুটা সময় নিয়ে সবটা খুলে বলে। সব শুনে রবি খুবই রাগ হয়। সে তো কুত্তা থেকে শুরু করে যত ধরনের গালি আছে সেটা দিতে থাকে দারোয়ানকে। কিছুটা রাগ নিয়ে বলে, ওই শালা এখন কোথায়? বাসার ঠিকানা দাও, আমি দেখছি। শান্ত হন। ইমাদ ভাইয়া সব সামলে নিয়েছে। শিউলি এটা বললেও রবি শান্ত হতে পারছে না। তার সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে কেউ খারাপ করার চেষ্টা করেছে। কেউ তার দিকে বাজেভাবে তাকিয়েছে। এটা সে মানতে পারছে না। তাকে শাস্তি না দিলে মন মানবে না। শিউলি রবির ধৈর্যহীন উদ্বিগ্ন কণ্ঠ শুনে সে খুশি হয়। এতটুকু শান্তির জন্যই তো তার সঙ্গে সবটা বলেছে। তবে এবার রবি বাড়াবাড়ি করছে। সে তো এখনই শিউলির কাছে আসতে নেয়। শিউলি বারণ করে। সে কোনো মতে বোঝায়। এখন সব ঠিক আছে। রবি জানতে চায়, সত্যিই তুমি ঠিক আছো? হ্যাঁ। রবি আবারও জিজ্ঞেস করে। এভাবে পরপর ৩ বার একই কথা জানতে চায়। শিউলি কিছুটা বিরক্ত হয়ে বলে, কতবার বলবো? যতক্ষণ অবধি আমার মন শান্ত না হয় ততক্ষণ অবধি। তুমি কথা না বাড়িয়ে যা জানতে চাই বলো। হয় জবাব দাও, নয় আমি যাচ্ছি ওই শালাকে উচিত শিক্ষা দিতে। দরকার নাই। আমি চাই না আপনি কোনো ঝামেলায় জড়ান। কেন? তুমি চাও না লোকটা শাস্তি পাক? তোমার মনে হয় না সে যা করেছে তা যথাযথ শাস্তি পায়নি? হ্যাঁ, পায়নি। আমিও চাই পাক। তবে সেটা আপনার হাতে নয়। সময় আসলে সে তার শাস্তি পাবে। কিন্তু তাকে শাস্তি দিতে গিয়ে আপনি বিপদে পড়ুন, তা চাই না। শিউলির সহজ স্বীকারোক্তি। এই কথাতে কি ছিল জানা নেই রবির। তবে সে এই কথা শুনে বেশ খুশি হয়। তার কথা ভেবে শিউলি বারণ করছে। তার ভালোটা ভাবছে। এটাই তার জন্য অনেক বড় কিছু। তবে এতটুকুতে মন মানে না। তাই জানতে চায়, আমার বিপদ হলে তোমার কি? পড়লাম না হয় বিপদে। পড়েন তবে, আপনি পড়ুন বিপদে। বিপদে পড়ে কারো মনের মধ্যে জমা সব স্বপ্ন নষ্ট করে দিন। করুন এমন। শিউলি কিছুটা অভিমানী গলায় কথাটা বলে। তার অভিমান দেখে রবি মুচকি হাসে। অতঃপর বলে, আমার বিপদের সঙ্গে কার স্বপ্ন নষ্ট হওয়া জড়িত? জানি না। এটা বলে শিউলি তার বিরক্তি প্রকাশ করে। মনে মনে বলে, দুধের শিশু, কিছু বোঝে না যেন। তবে কি জানো, রবি শিউলির সঙ্গে মজা নিচ্ছে। শিউলি সেটা বুঝতে পারছে না। সে রেগে যায়। রাগ নিয়ে বলে, আমার মাথা, বিরক্তিকর একটা লোক। শান্তির জন্য ফোন দিলাম আর আপনি আরো অশান্তি দেন। ধুর, ফোন রাখলাম। মেয়েটা বড্ড বেশি ক্ষেপে গেছে। তাকে আর জ্বালাতন করা উচিত নয়। তাই অনেক দিনের সেই কাঙ্ক্ষিত কথাটি বলে দেয় রবি। আজকের দিনটা এই কথাটা বলার জন্য যথার্থ। তবে হ্যাঁ, সময়টা হয়তো ঠিক নয়। রাতের বেলা নিরিবিলিতে বললে বেশ হতো। কিন্তু এতটা সময় নেয় না রবি। আজ শিউলির মন খারাপ। তার মনটা ভালো করার জন্য তাকে ওইসব খারাপ স্মৃতি ভোলাতে এটা বলা জরুরি। তাছাড়া জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। তাই রবি সময় না নিয়ে বলে, তুমি আমার লাল শাড়িতে জড়ানো লাল টুকটুকে বধূ হবে? কি? শিউলি অবাক হয়ে যায়। রবি মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে লাল শাড়িতে বধূ বেশে দেখার খুব শখ শিউলি। শখ পূরণ করবে? জানি না। এটা বলে শিউলি ফোন কেটে দেয়। সে রবির থেকে ঘুরিয়ে ফিরে প্রপোজ পেয়ে শিউলি খুশিতে কথা হারিয়ে ফেলে। তাই ফোন রেখে দেয়।
তাছাড়া কিঞ্চিত লজ্জাও পাচ্ছে। রবি সবটা বুঝতে পারে। এদিকে তারও দেরি হচ্ছে, তাই ফোন পকেটে রেখে ফুরফুরা মুড নিয়ে কাজে মনোযোগ দেয়। ইমাদের বাড়ি থেকে দারোয়ান চাচা বের হয়ে পাশে একটি বাড়িতে কাজের খোঁজে যায়, কিন্তু তারা রাখে না। সে ইমাদের বিল্ডিং এর দারোয়ান সেটা জেনেই বাদ দিচ্ছে। তাদের সবার একই বক্তব্য, ইমাদ খুব ভালো মানুষ, তার বাসা থেকে তো এমনি বের করেনি, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে, এই লোক রাখা যাবে না। তাই তাদের প্রয়োজন শর্তেও রাখে না। এটাই চাচা বেশ ভেঙে পড়ে, যার ফলে তার শিউলির প্রতি রাগ জন্মায়। শুধু শিউলি না, ইমাদের উপরও। সে রাগান্বিত গলায় একা একা বলে, একটা কাজের মেয়ের জন্য এত বছরের খেদমত ভুলে গেলা বাজান? সেই তোমার শ্বশুর ঘরে থেকে দারোয়ানে চাকরি করি, মহুয়ার বাবার কথায় মহুয়ার ঘরে কাজে আসি, যখন যা বলেছ তাই করছি, আমার কাজ না হওয়া সত্ত্বেও। আর আজ একটা কাজের মেয়ের জন্য এমন করলে? এটা ঠিক করলে না। আর এই কাজের মেয়েটা, আরে ওর মতো মেয়েকে তো আমার মতো মানুষও বিয়ে করবে না। একটা কাজের মেয়ে, নাম পরিচয়হীন, তার গায়ে একটু হাত দিয়েছি তো কি হয়েছে? সামান্য হাতই তো, সেজন্য বাদই দিয়ে দিল। কত অনুরোধ করলাম, কত মাফ চাইলাম, কাজটা ঠিক করলা না ইমাদ। না হয় একটা ভুলই করছি, তাই বলে বিনা নোটিশে বাদ করে দিলা? ঠিক করলে না, আমার সঙ্গে অন্যায় করলে। হ্যাঁ, অন্যায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।